আই লাইক কে রূপঙ্কর, কে রূপঙ্কর? আপনি কি সহজেই ডিপ্রেসড হয়ে পড়েন? কে আমি? খুব সহজে। বাট আই লাভ মাই ডিপ্রেশন থেকে তো সব কিছু জন্মেছে। কিন্তু গালাগালি দেবেন প্লিজ আমাকে, প্লিজ দেবেন, কারণ আমি 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 ওয়েট করে থাকি আপনাদের আমার কমেন্টসে কখন একটা অনেকক্ষণ ভালো 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 দুর্দান্ত দুর্দান্ত সারাক্ষণ ভালো ভালো দুর্দান্ত দুর্দান্ত ক্লান্ত হয়ে যাই, একটা গালাগালি নেই। তারপরে যখন আপনাদের দেখতে পাই মনে হয় যেন উফ, আই হ্যাভ এ লাইফ। কোভিডের টাইমে আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেন, কিছু অনভিপ্রেত ঘটনাও ঘটে। কি দরকার ছিল? প্রথমত আমার সোশ্যাল মিডিয়া আসারই বা কি প্রয়োজন ছিল? কি দরকার ছিল এত কথা বলার? অ্যাকচুয়ালি আমি তো যেটা বলতে চাইছিলাম সেটা অন্য জিনিস, আমি এক্সপ্লেন করতে চাই না। না না, দরকারও নেই দাদা। না, সেটা অন্য কথা। কিন্তু আমার মেয়ে, ও দেখায় খুব স্ট্রং, কিন্তু আমি জানি ও খুব কষ্ট পেয়েছে। দাদা, আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে কথা না, বলতে মন বলতে। খারাপ হয়নি, আমি জাস্ট শেয়ার করলাম তোমার সাথে সেই সময়টা। এবং আপনার তো তারপর আরো অনেক ভালো ভালো কাজ করার কথা ছিল। অনেক ভালো কাজ আমি পাইনি, অনেক ভালো কাজ করার সুযোগ আমাকে দেওয়া হয়নি। আমরা এখন একটু বেশি এন্টারটেইনার হতে চাইছি, আর্টিস্ট একটু কম হতে চাইছি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অনুষ্ঠানে যখন আমার নামে অ্যানাউন্স করে, প্রোগ্রাম করতে যাই যখন, তখন বলে যে এই আপনাদের সামনে আসছেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রূপঙ্কর বাগচি, সেইটা শুনি আর কি, এছাড়া আর কিছু আলাদা অনুভূতি নেই। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবার প্রিয় গায়ক রূপঙ্কর বাগচি। তার দীর্ঘ ৩১ বছরের মিউজিক্যাল জার্নি, সাফল্য, ব্যর্থতা, আক্ষেপ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে। অনেক কিছু জানতে পারবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দাদা। তোমার আমি আমাকে প্রশ্ন করার আগে তোমাকে প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে যে এই যে তুমি এত বিভিন্ন স্ফিয়ারের মানুষকে ইন্টারভিউ করছো, এটাতে তোমার মানে তুমি যখন ইন্টারভিউ করো কাউকে, যখন ইন্টারভিউ, তাও ধরো তুমি একজন কুস্তিগীরের সাথে তুমি বসে কথা বলবে, তুমি কি কুস্তি নিয়ে পড়াশোনা করো? হ্যাঁ, করতে হয় না? পড়াশোনা না করলে যেটা হয় যে মানুষটাকে নিয়ে বসছি তার সম্বন্ধে যদি কিছুই না জানি, শুধু আড্ডা দিয়ে চালানো যায় না। একটু তো পড়াশোনা না, করতেই তিনি যে হয়। কাজটা করছেন সেই কাজটা সম্পর্কেও তুমি একটু পড়াশোনার চেষ্টা হ্যাঁ, করো। আসলে আমার এটা জানার ইচ্ছে ছিল, কোনো পডকাস্টারকে আমি এটা জিজ্ঞেস করে উঠতে পারিনি, তোমাকে প্রথম করলাম। একদম। এবং খুব ভালো প্রশ্ন করেছেন শুরুতেই। তাহলে আমরা চলে যাই পডকাস্টের। একদম। দাদা, আপনাকে আমি অনেক ছোটবেলা থেকে দেখছি এই গানের জগতে, এবং একের পর এক হিট গান আপনার কাছ থেকে আমরা পেয়েছি। এখন বর্তমান সময়ে এই যে এখন যেভাবে গান হচ্ছে, গান খুব অ্যাভেলেবল মানুষের কাছে, গান এখন কিনতে হয় না, গান সবসময় পাওয়া যায়। এটা নিয়ে আপনার কি মত? যে জিনিস খুব অ্যাভেলেবেল, যে জিনিস কিনতে হয় না, সেই জিনিসের প্রতি ভালোবাসাটাও সেই রকমই থাকে, এটাই বলবো আমি। তুমি যদি একটা জিনিস ধরো, তুমি ধরো তোমাকে চাই যখন রিলিজ করলো সুমনদার, সেই ক্যাসেটটা কেনার জন্যে আমার মনে আছে যে আমাদের, শুধু আমি নই, আমার সমসাময়িক আরও অনেক বন্ধু বান্ধবী সবাই মিলে পয়সা জোগাড় করে টিউশনি থেকে টিউশন করতাম তখন, টিউশন থেকে কিংবা এই হয়তো কলেজে গেলাম, কলেজে যাওয়ার সময় বাসে উঠলাম না, হেঁটে চলে গেলাম, ফেরার সময় ওই পয়সাটা বেঁচে গেল, এই জমিয়ে টমিয়ে ক্যাসেটটা কেনা হলো। হয়তো 15 জনের মধ্যে আমরা 12 জন ক্যাসেটটা কিনতে পারলাম, তারপর 15 জন মিলে একজনের বাড়িতে বসে গানটা শুনলাম। এই যে উৎসব, এই যে চাওয়া, এই যে চাহিদা, আর তার সাথে এই যে যোগানটা সুমনদা দিচ্ছেন, এইটার যে রেসিপ্রোকেশন যাকে তুমি যেটা বলো, সেটা তো আর এখন সম্ভব নয়। সেটা যদি সম্ভব না হয়, তাহলে যেটা খুব ইজি অ্যাভেলেবেল হয়ে যায়, সেটার প্রতি মানুষের ভালোবাসা এমনিতেই কমে যায়, যে এটা তো পাওয়াই যায়। আমি এক্ষুনি মাইকেল জ্যাকসন শুনতে পারি, আমি এক্ষুনি আবার বড়ে গনাওয়ালি শুনবো না, আমার ক্লাসিক্যাল শুনতে ভালো লাগছে না, আমি এখন পার্বতী বাউল শুনবো না, আমার এখন পার্বতী বাউল, আমি এখন বিটোভেন শুনবো। এত সহজে সব কিছু তো তখন পাওয়া যেত না। তার জন্য হয়তো মূল্যটা অনেক বেশি ছিল।
অনেক বেশি ছিল। মানে ধরা যাক আমার জেঠুর কাছে আমার জেঠু ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। প্রচুর রেকর্ড থাকতো, রেকর্ড প্লেয়ারের রেকর্ড শুনতেন। তো জেঠু কোন রেকর্ড কিনেছে আমাকে ডাকতো পাপ্পা, আমার ডাকলাম পাপ্পা, পাপ্পা চলে আয়, আমি আজকে আব্দুল করিম খানের একটা কিনেছি, নিয়ে এসেছি। রেকর্ডের দামও ছিল প্রচুর, কেনা অত সোজা ছিল না। সেইটা শোনা, সেই যে মানে তুমি একটা বই কিনে নিয়ে এসে সেই বইটা পড়া, এটার মধ্যে যে একটা ভালো লাগা বা ভালোবাসা, এখন এইগুলো নস্টালজিয়ায় আক্রান্ত হওয়া ছাড়া কিছুই নয়, কারণ এগুলো আর ফিরবে না কোনোদিন, এটা আর ফিরে আসবে না। সুতরাং এখন যে সিচুয়েশনে আমরা রয়েছি সেটাকেই মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। তবে খুবই মানে আমাদের সময়টা, ওই সময়টা বা আমার ছোটোবেলাটা, বা আমি যে সময় গান বাজনা শুরু করেছি বা যে যখন করছি অনেক দিন ধরেই, তখন অনেক বেশি সহজ, অনেক বেশি। এখন লোকে বলে না আমি খুব রিচ, কত রিচ, তোমার ভিউ কত, তোমার রিচ কত। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার একটা অ্যালবাম তখন চলছে না, তার একটি গান কলকাতা দূরদর্শন, তখন একটিমাত্র চ্যানেল, সেইখানে একটিবার একটি টেলিকাস্ট, চৈত্র অবসান বলে একটি অনুষ্ঠান, পয়লা বৈশাখের আগের দিন, সেখানে বিখ্যাত সব মানুষরা ছিলেন হ্যাঁ, আপনার আগে। একটা টেলিকাস্ট, তারপরে কোনো রিপিট টেলিকাস্ট নেই, সেটা কোনো অন্য কোনো মিডিয়াতে কোথাও কখনো খুঁজে পাওয়া যাবে না। সে ক্যাসেট হিট করে গেল শুধুমাত্র এই একটা টেলিকাস্টে। তাহলে রিচ ভিউয়ের জন্য এখন ওরা কত কী করে বেড়াতে হয় বলো, বুস্ট করতে হয়, এই করতে হয়, ওকে দিয়ে বলা হয় একটু আমার জন্য বলে দাও, একটু আমার জন্য করে দাও, ওটাকে আবার শেয়ার করতে হয়, আবার রিশেয়ার করতে হয়, কত খাটনি। আজ একটু আগে তোমার সাথে আলোচনা হচ্ছিল যে আজকের দিনের যারা ক্রিয়েটিভ কাজ নিয়ে, বিশেষত ক্রিয়েটিভ কাজ এবং মিডিয়াতেও যারা রয়েছেন, তাদের খুব টাফ আমি মনে করি তাদের মানে তাদের লড়াইটা, তাদের বেঁচে থাকাটা, তাদেরকে নিজেকে এস্টাবলিশ করা। আমরা খুব সহজেই কাউকে দায়ী করে দিতে পারি, ওর তো সারেগামাপা থেকে এসছে, ওর শুরু সারাক্ষণ পুরোনো গান গায়, নতুন কোনো গান নেই, অত টাকা কেন নেয়। আরে বাবা, নতুন গান করে কি করবে, কোথায় কিভাবে দেবে, কি করবে? বেশ করেছে, যা করছে করছে, ও যে টিকে আছে, ও টিকে থাকার চেষ্টা করছে, সেটাই যথেষ্ট। খুব খারাপ সময় এখন, বেঁচে থাকার লড়াইটাই অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি বড় এন্টারটেনমেন্ট হয়ে এখন সেকেন্ডারি। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আর আরেকটা কি, এন্টারটেনমেন্ট তো মানে তোমাকে না ডিসাইড করতে হবে যে ওয়েদার ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারটেনার অর ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট। মানে তুমি যদি শুধু এন্টারটেইনারই হও, তাহলে তোমাকে ওদিকে ক্যামেরার পেছনে যে যারা রয়েছে তাদের কথা ভেবেই কাজ করতে হবে। তারা কি চাইছে, তারা, তুমি পাগল হয়ে যাবে আর কি। মানে তাদের চাওয়ার কিন্তু কোনো শেষ নেই। আপনি তারা যতই ভালো করুন সবাই সন্তুষ্ট না, হবে তারা না তো। তাদের চাওয়ার একজন মানুষকে আপনি হয়তো দেখলেন, আর এগুলো তো এতে তো কোনো ফেস নেই। আপনি বুঝতে পারবেন না, তুমি বুঝতে পারবে না যে কে কি চাইছে। আর তুমি যদি আর্টিস্ট হও, তাহলে প্রথমে তোমাকে স্যাটিসফাই করতে হবে। তুমি তোমার জন্যে গাইবে, তোমার জন্য অভিনয় করবে, তোমার জন্যে লিখবে। তারপর সেটা যদি অন্যদের ভালো লাগে ভালো, যদি না লাগে তাহলে সেটার মজা নাও। তো সেইটা আগে ওয়েদার, ওটাকে আগে কনফার্ম করে নিতে হবে। আমরা এখন একটু বেশি আমরা সবাই একটু বেশি এন্টারটেইনার হতে চাইছি, আর্টিস্ট একটু কম হতে চাইছি। আর্টিস্ট্রিটা একটু কমে গেছে। না, সবাই হয়তো ভাবছে যে বেঁচে থাকতে গেলে এই ওইটাই, জীবন যুদ্ধে জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে এটাই করতে হবে। মানিয়ে নিচ্ছি আর কি, মানে কি বলবো, ভেতরে ভেতরে সমঝোতা করছি, কম্প্রোমাইজ সমঝোতা করতে হচ্ছে কোথাও না সমঝোতা কোথাও। হচ্ছে। এটা আপনাকেও করতে হয়। হ্যাঁ, এত বছরের অভিজ্ঞতা, নিশ্চয়ই 30 করতে বছর হয়। হলো আপনার 31 এই বছর, এখন ইন্ডাস্ট্রিতে, 31st। 31 বছর হয়ে গেল। এখনো করতে হয় এখন, মানে বরঞ্চ মাঝখানে কিছু সময় হয়তো করতে হতো না, এখন আরো বেশি করে করতে হয় ইনফ্যাক্ট। হ্যাঁ, তার কারণ হয়েছে, ধরো দেখো, একটা নিজের সাস্টেনেবিলিটি বজায় রাখার জন্য তোমাকে না নিয়মিত, এখন একটা ব্যাপার হয়েছে, তোমাকে নিয়মিত মানে চোখের সামনে থাকতে হবে আর কি। ও তো নেই, ওকে তো আজকাল অনেক দিন সোশ্যাল মিডিয়াতে দেখি না, ওকে তো ইনস্টাগ্রামে আজকাল দেখি না, বা ওকে দেখা যাচ্ছে না। ধরো ধরো আমি ভাবলাম যে আমি 1 মাস ধরে একটু শুধুমাত্র গিটার প্র্যাকটিস করব বাড়িতে, সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি শুধু খাওয়া দাওয়া করবো, বাথরুমে যাবো আর গিটার বাজাবো। আমি সেটা করতে পারবো না। তার কারণ
আমি যে ওই গিটারটাও বাজাচ্ছি, প্র্যাকটিস করছি, সেটাও আমাকে ভিডিও করতে হবে, করে দেখাতে হবে, দেখুন আমি না অ্যাকচুয়ালি গিটার প্র্যাকটিস করছি, আমি গিটারিস্ট হতে চাই। তো এভরিথিং ইজ শোয়িং অফ। এত শোয়িং অফ, এত শো অফ করাটা খুব ডিফিকাল্ট, বিশেষত আমার মতো মানুষের ক্ষেত্রে, যারা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠে এসছে, যারা খুব রংচঙে জীবন খুব দেখেনি, এবং রংচঙে জীবন দেখার পরেও, মানে আমি তো অনেক রংচঙে জীবনও দেখলাম এত বছর ধরে, সেই রংচঙে জীবনটা আমাকে কোনোদিন টানেনি। বেঁধে ফেলতে পারেন। না, আমাকে কোনোদিন টানেইনি। আমার আমার বড় বিরক্তই লেগেছে, আমার একটু ম্যাড়ম্যাড়ে, একটু ম্যাডি জায়গায় ফিরে যেতে ইচ্ছে হয়েছে আর কি। সেই সব বন্ধুদের কাছে ফিরে যেতে হচ্ছে যারা আমাকে মানে উদম খিস্তি করে, এবং যারা আমার কেউ গান টান শোনেও না আর কি। হ্যাঁ, তাদের কাছেই আমার ভালো মানে লাগে। যেখানে আপনি পাপ্পা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যেখানে আমি তাদের কাছেই আমি ভালো থাকি। কে আমার কত প্রশংসা করলো, কে কত তুই কত ভালো গাইলি, এরা তুই যারা বরঞ্চ এখন তো হয়েছে, যারা এই বেশি এইসব কথা বলে, আমার তাদেরকে একটু সন্দেহ করতে ইচ্ছে করে, এটাও ভুল। এটা আমাকে আমার স্ত্রী সেদিন বলছিলেন যে, তোমার একটু একটু সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে। এত প্রশংসা করছে কেন? তার মানে কি আমার কিছু ক্ষতি করার চেষ্টা না, করছে? এটা তো জীবনে দেখে দেখে হয়তো আপনি সেই জায়গাটায় হ্যাঁ, পৌঁছেছেন। ভয় লেগে যায়, এত বেশি প্রশংসা করছে। বরঞ্চ আমি সেই কারণে ওই রংচঙে জীবনটার প্রতি কোনো কারেই খুব একটা আকর্ষিত ছিলাম না, বা নইও। কিন্তু এই যে সময়টা চলেছে, তোমাকে না খুব রঙিন হয়ে থাকতে হবে। এই আজকে যখন তোমার কাছে আসছিলাম, আমি জাস্ট যখন নিচে নামলাম, অরণ্যদা আমাকে নিয়ে আসছিলেন। অরণ্যদা হঠাৎ করে ঘুরে তাকে বলে, সাদা? ও আচ্ছা, ঠিক আছে। আমি তখনই ভাবলাম, রে তাই তো, একটা পডকাস্টে সাদা বোধহয় না না, খুব করলেই হতো। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কিন্তু মানে এইটা শুরু হচ্ছে ওখান থেকেই। অরণ্যদা বললাম, সবাই সাদা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলো আর কি। তো এটাই একটা, মানে আমি না খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানুষ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে ভালোবাসি। হ্যাঁ, আপনাকে সাদা কালোয় বেশি দেখা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ব্যাপারটা কি ছোট থেকেই ছিল? না এটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু আপনার ছোটবেলাটা রঙিন, আপনি একটা রঙিন স্বপ্নর মধ্যে দিয়ে কাটিয়েছেন। ও সব তো ইমাজিনারি, সে তো এখনো দেখি আমি আমার স্বপ্নের কোনো শেষ নেই। আমাকে মানে আমার মেয়ে নিয়ে আমাকে মানে এখনো দেখি আমি, নানা রকমের স্বপ্ন দেখি আমি। আজকাল কত রকমের, মানে আমি এটা কিন্তু জেগে 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 স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না। যে- আমি আজ খুব চলছে তো, এই T20 চলছে তো, ওয়ার্ল্ড কাপটা, তো আমি এখন একদম ক্রিকেটের মধ্যে রয়েছি আর কি, এবং পুরো ক্রিকেটের হ্যালুসিনেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর কি, এবং T20 মতো মতো লেভেলে এমন এমন শট খেলছি যে কেউ খেলতে পারবে না আর কি, মানে ভয়ঙ্কর লেভেলে শট খেলছি। সেই সব ওই শ্যাডো প্র্যাকটিস করছিলাম, তো আমার মেয়ে হঠাৎ করে কলেজ থেকে ফিরেছে, আমি খেয়াল করিনি ও এসে গেছে আর কি। ওর কাছে চাবি ছিল, ও জাস্ট দরজাটা খুলে বললো, বাবা পাগলামিটা বন্ধ করো, বলে ঢুকে গেল। তো আমি বুঝলাম, হয় পাগলামি করছি, মানে বসে পড়ে আবার আর কি কাজকর্ম নিয়ে বসলাম। তো আমি এখনো স্বপ্ন দেখি। তার মানে ও অভ্যস্ত, হ্যাঁ, অভ্যস্ত। ছোটবেলা থেকে ও ও দেখছি। ও আমাকে সবচেয়ে শাসন করে। একটা সময় চৈতালি করতো, চৈতালি ছেড়ে দিয়েছে, আর করতে খুব একটা পারছে না। ও আমায় ভয়ঙ্কর শাসন করে, মানে একদিনকে রাত্রিবেলায় ঘুমোতেও দিচ্ছিল না, যে বকবে বলে। আমার বকাট, ওর আসলে অনেকক্ষণ ধরে পড়া ছিল, তো যেহেতু একটা পড়াটা শেষ হচ্ছে ওর 1টার সময়, তোমাকে আমার একটা কথা বলা ছিল না, কাল সকালেও তো হতে পারে না, এখনই বলবো। তো আমার হঠাৎ কেন জানি না খুব ঘুম পেয়ে গেছে, আর তারপরে ও আমাকে বলবে শুনে আরও ঘুমটা বেশি পেয়ে গেছে। তো আমি বললাম, আমি এবার তো শোবো। না না, শোয়া তো চলবে না, চৈতালি ঘুমিয়ে পড়লো, আমি বসে আছি, ও আমায় বকতে আসবে। সে তারপরে এলো 15 মিনিট বাদে, এসে আমাকে প্রায় 45 মিনিট ধরে জ্ঞান দিল। তারপরে ওর ঘুম যখন পেলো, তখন বললো, যাও ঘুমো। মানে আমার অবস্থাটা বুঝতে পারছো, খুবই খারাপ। ছোটবেলায় মা মা কি এরকম করতেন? আমার মা না একদম অন্যরকম ছিল। আমার মা খুব, আমরা মাকে নিয়ে যেরকম ভাবি আর কি, যে মা খুব মায়ের রান্না। আচ্ছা, আমার মা খুব খারাপ কুক ছিলেন, খুব খারাপ রান্না করতেন। আচ্ছা, মায়ের সাথে থাকা, বা মায়ের আঁচল, যাগুলো ভাবি আর কি, যেসব মাকে যেন স্বপ্ন দেখি, মা খুব খুব একটা বড় টিপ পরে খুব খাটাখাটনি করছেন, পুজো করছেন, পুজো করতেন, কিন্তু শি ওয়াজ ভেরি বিজি পার্সন। হ্যাঁ, মানে গান শেখানোর জন্যে, টাকা রোজগারের জন্যে প্রচণ্ড একজন
খুব মানে খেটে বড় হওয়া মানুষ আর কি। সুতরাং আমার মা খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। আই এম সো প্রাউড অফ মাই মাদার যে আমার মা আমাকে জীবনে এমন এমন কিছু জিনিস শিখিয়ে গেছেন যার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। এটা আমি বাবার কাছে শিখিনি, এটা আমি মার কাছে শিখেছি একমাত্র। সেগুলো হচ্ছে যে এই যে সততা বা সত্যি কথা বলা, কিছু কিছু জিনিস ভুল শিখিয়ে গেছে যেগুলোর জন্য আমি পস্তেছি। সেটা হচ্ছে যেটা মনে হচ্ছে সেটাই বলে দেওয়া, না, এখনকার যুগে তো সেটা সেটা চলবে চলে না। না। তো আমার মা এগুলো শিখিয়ে গেছেন আমাকে। তো আমার মা এরকম ছিলেন বলে, হ্যাঁ। তো খুব ডাকাবুকো মহিলা ছিলেন, খুব সুন্দরী ছিলেন, ভীষণ সুন্দরী। আর আমার বাবা হচ্ছে একদম খুব সাধারণ মিনমিনে টাইপের একটা লোক ছিলেন। বাবা বিয়েও করতে চায়নি, আমি শুনেছিলাম মাকে, কারণ বাবা প্রেম টেম করতো মার সাথে, কিন্তু মা ধরে বেঁধে বাবাকে বিয়ে করেছিল আর কি। হ্যাঁ, তখনকার দিনে বড় তখনকার দিনে। ব্যাপার। আর উল্টো দিকের বাড়িতে প্রেম হয়েছিল, মানে এই বাড়ি ও বাড়ির প্রেম আর কি। বাবা মানে আমার দাদু খুব রেগে গেছিলেন যে কেন মা বাবাকে বিয়ে করছে। মা বলেছিল না, আমি ওকে ভালোবাসি, বিয়ে করব। তখন সেই সময় কথাকে বলছি, অনেক দিন আগের কথা। তখন তারপরে প্রায় 1 মাস বোধহয় আমার দাদু বিয়ের পর আমার বাবার সাথে কথা বলেননি, এই আমার মার সাথে কথা বলেননি। শি ডিডন্ট কেয়ার। ভীষণ স্ট্রং মহিলা। হ্যাঁ, খুব স্ট্রং মহিলা ছিলেন। পরবর্তীকালে যেটা হলো যে অনেক কিছুর মানে আমরা অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তো সবসময় বাস্তবায়িত হয় না। সেই স্বপ্নগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এমন একটা সময় এলো, হঠাৎ করে মাকে আমি দেখলাম যে মা সোমবারে নিরামিষ খেতে শুরু করলো, মঙ্গলবার দিনে হনুমানজির জন্য কি একটা করতে শুরু করলো, বুধবার দিনও কিছু একটা করতে শুরু করলো। সারাক্ষণ মা পুজো করছে, সারাক্ষণ মা পুজো করছে। বেলুর মঠে নিয়ে গিয়ে আমাকে দীক্ষা দেওয়ালো। ভীষণ ভগবানের প্রতি নিজেকে নিবেদন তারাই করেন এটা, যখন আমার মনে হয় যে যখন এই স্বপ্নগুলো বাস্তবায়িত না হতে থাকে, তখনই একটা কিছু আঁকড়ে ধরতে চায় আর কি, অবলম্বন খুঁজতে চায়। হঠাৎ করে মা খুব দুর্বল, খুব নরম, মানে একেবারে নিজেকে সমর্পণ করে দিলেন ভগবানের কাছে। এতটাই আত্মসমর্পণ করে দিলেন যে আস্তে আস্তে নিজের শরীর খারাপ হতে শুরু করলো, কারুর কথা শুনতে চাইলেন না, কিন্তু একদম নিজেকে নিবেদন করে দিলেন আর কি। তো শি ওয়াজ লাইক দ্যাট। আমি আমার মাকে নিয়ে অ্যাকচুয়ালি একটা, আমি নিয়ে যেহেতু নাটক লিখি, আমি থিয়েটার করি, আমি একটা লেখা লিখবো ভেবেছিলাম, কিন্তু কীভাবে শুরু করব শেষ করব ভেবে উঠতে পারিনি, এখনও পারিনি, কিন্তু না, মাকে নিয়ে গুছিয়ে লেখাটা খুব কঠিন কঠিন ব্যাপার। ব্যাপার। শি ইজ এ ভেরি ইন্টারেস্টিং পার্সন। আমি নানা রকম মায়ের রূপ দেখেছি, ভীষণ, মানে আমার মা কিন্তু শুধুমাত্র আমার মা এরম নয়, আমার মা ইজ এ বিউটিফুল ওম্যান। মানে এত সুন্দর, মায়ের নানা রকমের রূপ রয়েছে। হি ইজ এ ওম্যান আই লাভ। কিন্তু আপনার বাবার জন্য আপনার ক্লাসিক্যাল মিউজিকের বেসটা তৈরি হওয়া, হ্যাঁ, এটাও মানতে হবে, হ্যাঁ, যদিও আমার জোর করে, তাই তো? বাবা শেখাতে পারতো না আমাকে, ওই মাই ধরে বেঁধে বসাতো আর কি। বাবা খুব সাদা সিধে মানুষ, খুব সোজা, মানে সরল, বোকা, আহ, মানে যখন তখন যে কেউ বাবাকে টুপি পরাতে পারে এরকম একজন মানুষ আর কি। মানে এরম হতো, ছোটবেলায় দেখেছেন হ্যাঁ, এরকম? হতো আর কি। বাবার জন্য আমরা অনেক অনেক জায়গায় খুব ডিমিন হয়েছি আমরা, অনেক জায়গায় বাবা এমন এমন কথা বলে ফেলেছি বোকার মতো, ভালোবেসেই বলেছে, কিন্তু সরলতা থেকে। সরলতায় বলেছে। পরবর্তীকালে আমি বাবাকে বলেছি, কেন বললে এই কথাটা? বাবা বললে, কেন, এই তো বললে কি হতো? সবাই হাসাহাসি করলো। বাবা আসলে কিছু ভেবে কিছু করেনি, বাবা জীবন, কিন্তু খুব মানে কষ্টের হলো আমি যেটা দেখেছি যে মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী আগে মারা যান, তাহলে ওই পুরুষের যে কী যন্ত্রণা হয় সেটা আমি খুব ভালো করে দেখেছি আমার বাবাকে, আর আমার দাদুকেও দেখেছি। কিন্তু আমি এরকম অনেক মহিলাকে দেখেছি যে স্বামী মারা গেছেন, তিনি কিন্তু খুব স্ট্রংলি বেঁচে রয়েছেন, থাকতে পারেন, এরা অনেক বেশি স্ট্রং হয় ছেলেদের থেকে না, এমনিতেই। নির্ভরশীলতার ব্যাপারটাও তো থাকে না, অনেকটা আমার বেশি বাবা থাকে। একদম, মা যখন ছিল তখন মায়ের
সাথে ঝগড়াঝাটি করে করে মাকে কোনো পাত্তা টাত্তা না দিয়ে কাটিয়ে দিল জীবন। মা যখন চলে গেল, আমার মনে হলো বাবার জীবনে আর কিছুই নেই। সারাক্ষণ মা মা করছে, সারাক্ষণ মায়ের কথা ভাবছে। কি যে খারাপ লাগে ভাবলে। সে বাবা অনেক দিন বেঁচে ছিল, প্রায় 4 বছর। আমি চাইতাম তখন বাবা চলে যাক আর কি। এত মাকে মিস করতো বাবা, এত। কিন্তু আমি কিন্তু যখন তাদের ব্যক্তিগত মানে ছোটবেলায় যখন তাদের দেখেছি, তারা যে একে অপরকে খুব মিস করছেন বলে আমার কোনোদিন মনে হয়নি, বোঝাই যায়নি। বোঝাই যায়নি। ভালোবাসাটার প্রকাশ তো তখন ওইরকম ছিল হচ্ছিল, না। মনেই হয়নি যে ওদের মিস করছে। কিন্তু মৃত্যুর পর দেখলাম যে বাবা কি মিস করছে মাকে, বাবারে বাবা। আমরা যতই কথা বলতে যাই, গল্প করতে যাই, হচ্ছে না। মাকে ছাড়া থাকতে ভালো লাগছে না, আমাদের বাড়িতে এসে থাকতে ভালো লাগছে না। আমাদের বাড়িতে চলে এলো বাবা, কিছুতেই ভাল লাগছিল, মানে বাবার ভালো লাগতো না আর কি। আমি জানি বাবা খুব 4 বছর খুব আমার মেয়ের জন্য হয়তো তাও একটু একটু ভালো ইয়ে ছিল তো, কিন্তু ভীষণ আমার মাকে মিস করতো। ছোটবেলায় আপনি তো গান শিখতে চাননি, জোর করে আপনাকে গান শেখানো শুরু হয়েছিল। এটা কিভাবে? আমি গান শিখতে চাইনি তার কারণ আমার বাড়িতে সবাই গান গাইতো। বড্ড হ্যাঁ, কমন ব্যাপার। হ্যাঁ, মানে আমার মামার বাড়ি, আমার বাবার দিকের বাড়ি সবাই, দে অল আর ভেরি গুড সিঙ্গার। দে অল আর, অনেকেই খুব ভালো স্কলার, ভীষণ ভালো কবিতা লিখতে পারে, ভীষণ ভালো ছবি আঁকতে পারে, হ্যাঁ, আর ভীষণ ইন্টেলেকচুয়াল, প্রচণ্ড আতেল কথাবার্তা বলে। তাহলে আপনার উপর চাপ ছিল প্রচুর। আমি না ওই জন্য এত, আর রবীন্দ্রনাথ তো একদম আমার মাথার ওপর বসে থাকতেন আর কি। মানে আমাদের বাড়িতে কোনো আলোচনা, বন্ধু বান্ধবের আড্ডা, সারাক্ষণ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, নয় সৌম্য মিত্র, নয় তৃপ্তি মিত্র, রক্তকরবী, এইসব শুনে শুনে না আমার তখন মনে হতো যে আমি এই ক্রিয়েটিভ আর এই কালচারাল জীবন থেকে যেন দূরে থাকি আমি। তো আমি খুব ভিগোরাসলি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, আর খেলোয়াড় ভালোই ছিলাম। তারপরে দেখলাম আলটিমেটলি ওটা আমার দ্বারা হবে না। তো আমার দিদিমার মৃত্যুর পর আমার একটা র্যাপিড চেঞ্জ হলো। হ্যাঁ, এটা কিন্তু আপনার দিদিমার কথাটাও না বললেই নয়। উনি আপনার সেই আমি মহিলা দ্বারা খুব ইমাজিনারি অনুপ্রাণিত। আমার দিদিমা, আমার জীবনের মা, আমার সঙ্গী। স্ত্রী, আমার মেয়ে, এই চারজনই আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে এসছে সারা জীবন ধরে। কোনো পুরুষ আমাকে খুব একটা ইন্সপায়ার করতে পারেনি। হ্যাঁ, এই চারজনই করেছেন আর কি। তো আমার মা, আমার প্রথম গার্লফ্রেন্ড হচ্ছে আমার দিদিমা, এবং শি ওয়াজ এ গ্র্যান্ড লেডি। উনিও রান্নাবান্না করে খাওয়াতে ভালোবাসতেন, অ্যাজমার রুগী ছিলেন, খুব কষ্টের। আমার দাদু ওয়াজ ভেরি ইন্টেলেকচুয়াল পার্সন। আমার দিদিমা খুব সুন্দরী একজন মহিলা। আমার দিদিমার রেকর্ড বেরিয়েছিল HMV থেকে, আধুনিক গানের রেকর্ড। আমার দিদিমা, আমি যখন দিদিমার সাথে আমার বন্ধুত্ব হয়, সেই সময় দিদিমার প্রচণ্ড অ্যাজমা, অসুস্থ। আমার দাদু অন্যান্য অনেক রকম কাজে, আড্ডাতে, খুব ইন্টেলেকচুয়াল আড্ডাতে এত ব্যস্ত থাকতেন যে দিদিমার একমাত্র বন্ধু ছিলাম আমি। আমার বাবা মাও খুব ব্যস্ত থাকতো, তারাও আমাকে সময় দিতে পারতেন না। তো আমার আর আমার দিদিমার দুজনের এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা নানা রকমের, নানা, আমি একমাত্র দিদিমার কাছেই ওপেন আপ করতে পারতাম, খুলতে পারতাম নিজেকে। আর এই যে লিবারেল, এই কথাটা আমরা খুব আজকাল বলি, ফেমিনিজম ইত্যাদি নিয়ে কথা বলি, আমার দিদিমা ওয়াজ আ ভেরি লিবারেল ওম্যান। তার অনেক উদাহরণ আমি এখন বলতে পারবো না হয়তো সব কথা, সেটা বলাটা আমার পক্ষে ডিফিকাল্ট হবে, সেটা আমার ফ্যামিলির জন্য ঠিক নয়। কিন্তু শি ওয়াজ আ ভেরি লিবারেল ওম্যান। আমার সেই সময়ের কথা বলছি, কিন্তু অনেক পুরনো, অনেক ছোটোবেলার কথা আপনি বলছি, তখন অনেক ছোট। অনেক ছোট। তো সে কারণে আমি বলছি যে উনি আমার একটা আশ্রয় ছিলেন। আর ওনার মৃত্যুর পর সেই আশ্রয়টা একদম, যে আশ্রয়টা বন্ধ হয়ে গেল, তখন আমি আবার বুঝতে পারলাম না যে আমি আর কোথায় আশ্রয় খুঁজব। তো সেইটা খুঁজতে গিয়ে দেখলাম যে আমাকে এমন একটা কিছু করতে হবে যেটা আমি করতে খুব ভালো পারি, সেটা হচ্ছে গান। আমি ভালো মানে সিঙ্গার ইন বর্ন
ছোটোবেলা থেকেই। রক্তেই রয়েছে। মেবি তাই হবে, রক্তেই রয়েছে, চর্চায় নয় কিন্তু। আমি ক্লাস 11-এর পর থেকে সেই অর্থে চর্চা করতে শুরু করি। তার আগে আমাকে সত্যি ধরে বেঁধে বসানো হতো, আমি বসতাম না, আমার ভালো লাগতো না শিখতে, আমি চাইতামই না শিখতে, আমি গায়ক হতেও চাইনি। কিন্তু তারপরে হঠাৎই আমার একটা পরিবর্তন হলো যে আমি মিউজিশিয়ানস হব, সিঙ্গার হব, কম্পোজার হব। সেই সমস্ত ভাবনা ওই সময় দিদিমার মৃত্যুর পর ছেড়ে এলো। দাদা, প্রথম ব্রেক? প্রথম ব্রেক হচ্ছে প্রথম ব্রেক চন্দন রায়চৌধুরী আমাকে একটা ন্যাশনাল কি বলতো, ন্যাশনাল নেটওয়ার্কের জন্যে, দূরদর্শনে, তার জন্য একটা টেলিফিল্মের জন্য, তাতে সুপ্রিয়া পাঠক আর পঙ্কজ কাপুর ছিলেন। সেই আর ছবিটা তো বানিয়েছিলেন এখানকার, তখন টেলিভিশনেও চাকরি করেছেন কিছুদিন, কিন্তু খুব নাম করা ডিরেক্টর ছিলেন পিনাকি মুখার্জি। হুম পিনাকিদার ছবি, তাতে আমি একটা হিন্দি গান গেয়েছিলাম। সেটা হচ্ছে আমার প্রথম ব্রেক। আমি তখন ছবিতে গাওয়ার পর মানে সেটা আমি ভেবেছিলাম যে একটা ভয়ঙ্কর কিছু হবে হয়তো, কিন্তু সেটা হয়নি। তারপরে আমার ব্রেক বলতে সেই অর্থে অ্যালবাম, আমার একটা অ্যালবাম হিট করলো, বন্ধু দেখা হবে। তখন তো সব জায়গায় তখন চলেছে সেই হ্যাঁ, গান, বন্ধু দেখা হবে খুব হিট করলো। ভীষণ। ওইটাই হিট করেছিল। একটু আগে তোমায় বলছিলাম না যে ওই যে প্রমোশনের সময় বললাম যে একটা টেলিভিশনের একটা টেলিকাস্ট, এটা হচ্ছে বন্ধু দেখা হবে। এই গানটাই পার্টিকুলারলি চৈত্র অবসান বলে একটি অনুষ্ঠানে, তখন টেলিভিশনের এই অনুষ্ঠানটার প্রোডাকশন ডিজাইনার ছিলেন বিভাস পাল বলে একজন। বিভাসদার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন ধরে, তার কারণ উনি অনেকের সাথে লড়াই করে আরতি মুখোপাধ্যায়, উষা উত্থুপ এবং মান্না দে, আরতি মুখোপাধ্যায়, উষা উত্থুপ আর আমি, এই চারজনের শিল্পী ছিলাম। তো আমার তো সবাই প্রথমত আমাকে রাখতে রাজি হয়নি, দূরদর্শনের অন্যান্য আরেকজন নাম করা কাউকে চাইছিল, উনি জোর করে ঢুকিয়েছিলেন। এবং শেষ গান আপনার? শেষ গানটা ছিল আমার, যেহেতু বন্ধু দেখা হবে, বছর শেষ, চৈত্রের শেষ হচ্ছে, বৈশাখ আসছে, সেই জন্যে। কিন্তু সেটা কিন্তু বিভাস তার, অল ক্রেডিট গোস টু বিভাস তার, আমার কাছে কৃতজ্ঞ। এবং ওই টেলিকাস্টে ওই গানটা হিট করতে শুরু 1998-তে এই অ্যালবামটি রিলিজ হয়েছিল। 99-এর এপ্রিল মাসের পর থেকে এই অ্যালবামটির জনপ্রিয়তা বাড়তে থাকে। তার কারণ ওই টেলিভিশনের ওই অনুষ্ঠানটায়, যেটায় বিভাস পাল যে প্রোগ্রাম ডিজাইনার ছিলেন, উনি আমাকে রাখবেন প্রথমত ঠিক করেছিলেন, জেদ, এবং তারপরে সেসব স্টলওয়ার্ড আর কি, মানে উষা উত্থুপ, উষাদি, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, তাদের সাথে আমি গাইবো। তাও যদি হতো যে আমি প্রথমে গাইছি, না, শেষ গানটা আমি আপনার? শেষ গাইবো। তাতে দূরদর্শনে যারা সিনিয়র এক্সিকিউটিভ, তারা দিল্লি থেকে ফোন করে বিভাস থেকে বলা হয়েছিল আপনি কি করে এটা করছেন, যে আপনি যাকে কেউ চেনে না, আর যেখানে উষা উত্থুপ রয়েছেন, উষা উত্থুপ শেষ করবেন অনুষ্ঠান, মান্না দে শুরু করবেন, আরতি মুখোপাধ্যায় গাইলেন, কি আরতি মুখোপাধ্যায় শুরু করলেন, মান্না দে গাইলেন, উষা উত্থুপের মতো আর্টিস্ট, একজন ইন্টারন্যাশনাল ফেমাস আর্টিস্ট, তিনি শেষ করবেন, আপনি রূপঙ্কর, কে রূপঙ্কর। কিন্তু বিভাস দাসে একটা, আমি এই গানটার লাইনটা বন্ধু দেখা হবে, তো সত্যি মানে যে একটা টেলিকাস্ট 7:30টার সময়, 7:30 থেকে 8টা একটা অনুষ্ঠান, আর কোনো টেলিকাস্ট হলো না, কিছুই না। সেটার ফল 1 সপ্তাহের মধ্যে বাজার দোকান, সমস্ত ক্যাসেটের দোকানে তার ফল পাওয়া গেল। রীতিমতো অ্যালবামের জনপ্রিয়তা বাড়লো। আমি শো থেকে ডাক পেতে শুরু করলাম, শোতে বন্ধু দেখা হবে গাইবার রিকোয়েস্ট পেতে শুরু করলাম। আপনার প্রথম দিকে যখন ধরুন এই রকম সাকসেস দেখতে পাচ্ছেন, সেই অনুভূতিটা, প্রথম একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা একটি ছেলে এইভাবে সাকসেস দেখতে শুরু করলো, প্রথম না, তার আগে তো feelings? লড়াইটা ছিল, তো লড়াই করছি প্রচুর। হ্যাঁ, লড়াই তো আমি 95 সাল থেকে করছি, 3 বছর লড়াই অলরেডি হয়ে গেছে। আমি অনেক গান গেয়েছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক রকমের অনুষ্ঠান করে চলেছি, রোজগার করতে হবে তো। সুতরাং আমি মানে হঠাৎ করে কিছু হয়ে যায়নি আমার আর কি, মাথা ঘুরে যাওয়ার মতো কিছু হয়ে যায়নি, বা মাথা ঘোরার মতো মাথাটাও আমার নয় আর কি। হ্যাঁ, সুতরাং সেরকম কিছু নয়। আর একটা কি হয়, আমি কাজ করতে খুব ভালোবাসি, কাজের অ্যাপ্রিসিয়েশন পেতেও ভালোবাসি,
কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশন কোনো দিনই কোনো সময় কোনো মুহূর্তে আমাকে মনে করায়নি যে আমি একটা কেউকেটা হয়ে গেছি। বরঞ্চ খুব সাধারণ জীবনযাত্রা এবং অত্যন্ত সাধারণের মতো থাকতে ভালোবেসেছি। কারণ আমি এমন কিছু মানুষকে দেখে বা বড় হয়েছি। যেমন ধরা যাক পীযূষকান্তি সরকার। তখন উনি রবীন্দ্রসঙ্গীতের গুরু ছিলেন। তখন ওনার অ্যালবাম যেভাবে বিক্রি হতো, উনি যেভাবে অনুষ্ঠান করতেন, তো পীযূষদাকে আমি দেখতাম, ওনার সাথে আমার আলাপ হয়েছিল কোথায় জানো? আমি শ্যামবাজার থেকে মেট্রোয় উঠতাম, উনি বেলগাছিয়া থেকে মেট্রোয় উঠতেন, উনি পড়াতে যেতেন। উনি তখন কিন্তু সুপারস্টার। কিন্তু মেট্রোয় যাচ্ছেন। গাড়ি কিনতেই পারতেন, গাড়ি কিনবেন না। উনি মেট্রো করে পড়াতে যাবেন, মেট্রো করে ফিরবেন। অনুষ্ঠানের যেদিন হবে সেদিনকে একটা গাড়ি ভাড়া করবেন। সবাই ওকে জোর করছে, পীযূষদা গাড়ি কিনুন। না, কোনো দরকার নেই গাড়ির, আমি তো মেট্রো করে যাই, মেট্রো করে আসি। আর অনুষ্ঠানে যেদিন হবে সেদিনকে গাড়ি ভাড়া করে নেবো, আর নয়তো আমি তো ট্যাক্সি করে নেবো, আর নয় মেট্রো করে যাবো। মেট্রোটা আমার খুব ভালো লাগে। তো এরকম অনেক মানুষকে আমি দেখেছি, অনেক। আজকে যেমন আমরা অরিজিৎকে নিয়ে কথা বলি, অরিজিতের জীবনযাত্রা, অরিজিৎ যেভাবে, সত্যি আমি এই হ্যাঁ, তো মুর্শিদাবাদ গেলাম, ওর বাড়িটা দেখে এলাম, কোনো কিচ্ছু আলাদা নয়, আলাদা নয়, সাধারণ একটা সাধারণভাবে পরিবার। থাকে। তো এরম অনেক মানুষই এরম ছিলেন। আমরা যদি সেরমভাবে দেখি যে অনেক সাহিত্যিকদের কথা ভাবি আর কি। আমি যেহেতু আহ, একটু যেহেতু লিটল ম্যাগাজিনের সাথে অনেকগুলো দলের সাথে জুড়ে থাকতাম আর কি, একটা সময় যখন কলেজে পড়তাম, তো আমি অনেকের সাথে মিশেছি। তুমি যদি কোনোদিন বিমল করের বাড়ি যেতে, তুমি ভাবতেই পারছো না বিমল কর কীভাবে রয়েছেন। হ্যাঁ, আজকের দিনে কেউ ভাবতে পারবে না। জীবনযাত্রার তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক সফল মানুষরা মাটিতে পা রেখে চলতেন, আজকে হয়তো সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আজকেও আছে। আজকে তো অরিজিৎকেই ধরা ধরা এর যেতে পারে। এর জন্য অরিজিৎ কিন্তু এখন এক্সেপশনের দলে, মানে একেবারে সবার থেকে আলাদা হয়তো হয়ে শোনো, গেছে। হয়তো আরো অনেকেই আছেন, হয়তো তারা সেভাবে সেটাকে দেখাতে পারছেন না, বা তো সেটা বলাটা ভুল হবে। অরিজিৎ নিশ্চয়ই একটা উদাহরণ, হয়তো আরো উদাহরণ আছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো আরো এমন কোনো, আমরা যেহেতু শুধুমাত্র গান বাজনাটা আর সিনেমার অভিনয় অ্যাক্টরদেরকেই শুধুমাত্র টার্গেট করি, আর খুব ভালো ক্রিকেটার হলে তাদেরকে টার্গেট করি, এছাড়া তো আরো অনেক আর্ট ফর্ম আছে, তাদের সেগুলো নিয়েও তো একটু ভাবা উচিত আমাদের। বা আরও অনেক স্পোর্টসও আছে। হ্যাঁ, তো সেগুলো তাদের এরকম আরও অনেক আছে, আর অনেক অনেক ফুটবলারকে দেখেছি, অনেক সুরজিৎ সেনগুপ্তকে আমি দেখেছি। আমি খুব সাধারণ মানুষ। সুরজিৎ সেনগুপ্ত ওয়াজ আমার হিরো, সেই সময়ের আমাদের সবার হিরো ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। খুব সাধারণ মানুষ। আপনারা অনেক মানুষকেই দেখেছেন দাদা, কিন্তু পডকাস্ট করতে গিয়ে। কৃষাণু, হ্যাঁ, কৃষাণু দে। কৃষাণু দে, এরকম অনেক মানুষ আছে। তারা তো স্টার। আমরা আমরা আসলে বিরাট কোহলি না হলে, ক্রিকেট না খেললে, গান না গাইলে, আর সিনেমা না করলে, আর ওটিটিতে না দেখা গেলে সে কিছু নয়। এবার যে অন্য কাজ করে, যে অন্য একটা স্পোর্টসে রয়েছে, যে কাবাডি খেলে, যে দাবা খেলে, তাকে নিয়ে আর আমরা ভাবি না। একটু যারা যে লেখে, তাকে নিয়ে আর আমরা ভাবি না। না, হ্যাঁ, ভাবি না শুধু নয় দাদা, আমি ধরুন পডকাস্ট করার সুবাদে অনেক খুব নামী লেখক তাদের নিয়েও পডকাস্ট করেছি, মানুষের ইন্টারেস্ট ইন্টারেস্টই নেই। নেই। খুব দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য, মানে খুবই। সেটা থেকে হয়তো শেখার অনেক কিছু আছে, ওনাদের প্রতিটা কথার মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু আছে, মানুষের ইন্টারেস্ট নেই, হ্যাঁ, খারাপ খুবই, লাগে। খুবই খারাপ লাগে। আমারও খারাপ লাগে। ইনফ্যাক্ট আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি অনেক রকম কাজ করি, মূলত গানই গাই। কিন্তু তাছাড়াও আমি, যেমন একজন আছেন ছোটন মুখার্জি, উনি কোন্নগরে থাকেন, এবং উনি একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট গিটারিস্ট, এবং অনেক গিটারিস্ট এখন যারা রেগুলার বেসিসে ইন্ডাস্ট্রিতে বাজাচ্ছেন, তাদের উনি গুরু। উনি একটা সময় আর ডি বর্মনের সাথে কাজ করেছেন। তো ওনার একটা ইন্টারভিউ করেছিলাম, তো সেটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। সমস্ত ওনার ছাত্ররা যারা রয়েছে, তারা সবাই খুব ভালো কমেন্ট করেছে। বাকি যারা, তারা বলছে ইনি কি। তখন এখন ওনার, উনি তো মিউজিশিয়ান, ওনারকে পরিচয়, এইগুলো আসলে আমাদের কি হয়েছে, আমরা না, ওই যে যেটা বললাম প্রথমে, সহজে পেতে পেতে আমরা এবার কি হয়েছে, আমরা আর ভাবছিও না বিশেষ, আমরা ভাবতে চাই না আর কি। আর আবার ভাবতে হবে, একজন লোককে নিয়ে জানতে হবে, তাকে নিয়ে পড়তে হবে, কেন বাবা, যা আমার চোখের সামনে আসছে এটাই ভালো, এটাই দেখি।
হ্যাঁ, মাথা না খাটানোই মাথা ভালো, যত মাথা কম যত খাটানো কম যায়। খাটানো যায় ততই ভালো। এইরকম এই এইটা হওয়াতে না একটা ক্রিয়েটিভ জগতের খুব ক্ষতি হয়ে গেছে সমস্ত ফিল্ডেই, সমস্ত ফিল্ডেই। ইভেন স্পোর্টসেরও ক্ষতি হয়েছে আমি বলবো। কেন, এটা এই কেন টি বলছেন? টোয়েন্টির জনপ্রিয়তা তুমি যদি দেখো, এখন টি টোয়েন্টির ক্রিকেটের শটগুলোকে আমরা যখন ক্রিকেট খেলতাম এরকম শট যদি কেউ মারতো তাকে আমরা ক্রিকেটার বলে মনে করতাম না। দিনকাল বদলাচ্ছে, হ্যাঁ, সবই শর্টে। এরকম এরকম ভাবে যে কেউ বল, একজন ফাস্ট বোলার বল করতে আসছে, ব্যাটসম্যান এগিয়ে গিয়ে উইকেট কিপারের পেছন দিয়ে 4 মারছে, এটা মানে আউট অফ ইমাজিনেশন। ভাবাই যায় না যে এরকম শট হয়। ভালো হয়েছে, ইন্টারেস্টিং হয়েছে, সময় কম, মানুষের সময় নেই টেস্ট খেলা দেখার তা বা ওয়ান ডে দেখার। টি টোয়েন্টি অফিস থেকে ফেরার পথে চল একটু টি টোয়েন্টি দেখে আসি, টুক করে রাত্রিবেলা ডিনার ফিনার করে চলে আসবো, ওই যে একটু একটু চিৎকার চেঁচামেচি করে হুল্লোড় করে আসি, ভালো, গুড। কিন্তু সেটা তো আর নেই দাদা। এই যে আমরা যখন আগে প্রচুর রোজগারও হচ্ছে মানুষের। একসঙ্গে, সেটা হচ্ছে, কিন্তু আমরা ভাবুন যখন সবাই একসঙ্গে মিলে বসছি, যে ক্রিকেট খেলা হচ্ছে, বন্ধু বান্ধব সবাই একসঙ্গে সেটা তো হয়ে আর নেই, সেই মজা। সে মজা আর নেই, সেটা নেই। তবু আছে, আমি দেখলাম কদিন আগে একদিন কোথায় যেন ইন্ডিয়া পাকিস্তানে খেলা ছিল বোধহয়। ওই শুধু আমি ওটাতেই হয়। ওটাতেই হয়, আমি ফিরছিলাম, আমি দেখলাম আমাদের ওই নর্থেই হয় এই আর শ্যামবাজারে দেখছিলাম স্ক্রিন টিন টাঙিয়েছে, ওরা খেলা টেলা দেখবে বসে একসাথে মিলে। গুড, এটা বেশ ভালো। এটা এটা আগে খুব ছিল, আগে প্রচন্ড ছিল, ছিল মানে একসাথে, সবাই মিলে বসে একসাথে হই খেলা দেখবে, হুল্লোড়। একসাথে সিনেমা দেখা ছিল, সত্যি তাই, সব চলে সব গেল, চলে গেছে। এগুলো সব চলে গেছে। আমি ওর জন্য ফিল করি যে আমাদের জেনারেশনের পরে, এই যে আপনি বলেন না যে আপনার একটা ইমাজিনেশনের দুনিয়া আছে, এই জগৎটা কিন্তু এখনকার ছেলেমেয়েরা আর পাবে না। তাই বলছো? অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমার মেয়ে 7 বছর বয়স, 7 বছর আমার যখন বয়স ছিল, গপ গপ করে কমিক্স গিলতাম। এখন আমার মেয়েকে আমি বই এনে দিই, দরকার নেই, তবে একটু একটু করে হচ্ছে, সামান্য না সামান্য দেখো, হচ্ছে, দেখো, মাইথোলজি নিয়ে চেষ্টা হয়তো করছে। হয়তো হয়তো দেখো, ওদের দোষ দিয়ে লাভ নেই, সময়টা এরকম। কিন্তু আমি দেখছি, আমি আবার একটা কথা বলি, আ, এটা আমাদের, আমরা যেন এরকম না হয়, তোমারও যেন না হয়, আমারও যেন না হয়, যারা দেখছেন তাদেরও যেন না হয়, আমরা যেন সেনাইল না হয়ে যাই, মানে ভীমরতিগ্রস্ত না হয়ে যাই। আমাদেরকে ভীমরতিগ্রস্ত বললে ভুল হবে। এটা কিন্তু নয় যে ওই সময়টা, আমাদের সময়টাই ভালো ছিল, এই সময়টা খুব খারাপ, এটা বলার কিন্তু কোনো চেষ্টা আমার অন্তত নেই। কারণ আমাদের সময় প্রচুর খারাপ ছিল, মানে প্রচুর খারাপ লোক আমি দেখেছি, প্রচুর খারাপ জিনিস হতেও আমি দেখেছি, এবং এই সময়ও প্রচুর খারাপ জিনিস হতে আমি দেখি, খারাপ জিনিস চোখের সামনে দেখতে পাই। এবং আমাদের সময় প্রচুর ভালো সময়, ভালো কিছু ছিল, এই সময়ও ভালো সময় অনেক কিছু আছে। যে আজকের প্রজন্মের কাছে চ্যালেঞ্জ যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখা। আমাদের সময়টা বরঞ্চ অনেক সোজা ছিল, বুঝেছো? একটুখানি অনাদি থেকে মোগলাই খেলেই আমাদের সন্তুষ্ট হয়ে যেতাম। অপশন কম ছিল হ্যাঁ, তো। একটুখানি হঠাৎ করে রোল একটা পেলে, বাহ, দারুণ কাটলো সময়টা। আমার মনে আছে, আমার এক আহ, মাসি, আমার তিন মানে অনেক রকমের মাসি আছে, পিসি, এটাকে কি এখন ক্যালকুলেশন করতে বসলে যে বিপদে পড়বো। মানে এক মাসি আর কি, তিনি জার্মানিতে থাকতেন, তিনি এসছিলেন সিগারেট লজেন্স নিয়ে এসছিলেন। সেই সিগারেট লজেন্স নিয়ে আমি, আমার আরেক মামা, তিনি আমার বয়সী মামা আর কি, এবং আমার এক মাসি, তিনি আমার বয়সী মাসি, এই তিনজনে মিলে যে একটা সপ্তাহ শুরু সিগারেটটাকে মুখে নিয়ে, লজেন্সের মধ্যে ওটাকে চুষছি চুষছি আসলে, মিষ্টি খেতে, খুবই দারুণ খেতে, সেটা নিয়ে যে আমাদের কি ইমাজিনেশন, এবং একটা নিজেদের একটা শার্লক হোমস একটা গোছের ভেবে ফেলার ওয়াটসন ফাটসন করে একটা প্রচণ্ড ডিটেকটিভ স্টোরি টুপি পড়ে, সেটা একটা সময় ছিল। কিন্তু এখন ইমাজিনেশন ইমাজিন করতে দিচ্ছে না, বুঝেছো? ইমাজিন কেউ করছে না তা নয়, ইমাজিন করতে গেলে যে সময়টা লাগবে, যে সুস্থির একটা মুহূর্ত লাগবে, নিজের সাথে নিজের থাকাটা লাগবে, সেইটা তো আর তোমার মেয়ে কিংবা আমার মেয়ে পাচ্ছে না। সে সেরকম বন্ধু পাচ্ছে না যার সাথে বসে সে দেয়ালে আলো, অন্ধকার করে আলো দিয়ে
প্রজাপতি হাত দেখাবে, হাত দিয়ে। প্রজাপতি হাত দিয়ে দেখাবে, সেরকম বন্ধু পাচ্ছে না। কারণ এগুলো সব সে অনেক কিছু অলরেডি পেয়ে সেগুলোকে কিভাবে ব্যবহার করবে সেটা নিয়েই সে এত বেশি তার মাথা খারাপ হয়ে গেছে। এত কিছু কি করব তাহলে? আমাদের সময় ছিল না কিছু। আরে বাবা, এটা নিন, এটা দারুণ তো। আর এখন সব রয়েছে, সুতরাং এখন যার কাছে তুমি সব দিয়ে দিয়েছো, সে জানেই না কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, সে আরও বেশি পাজলড। সুতরাং আমি আবার বলছি, এই প্রজন্মের প্রত্যেকটি ছেলেমেয়ের আমাদের সময় থেকে অনেক বেশি কমপ্লিকেটেড জীবন কাটাচ্ছে এবং আরও কাটাতে চলেছে। না, কমপ্লিকেসি বাড়ছে, এটা নিয়ে ভীষণ, কোনো সন্দেহ নেই। ভীষণ কমপ্লিকেটেড। আমাদের ছোটবেলায় কিন্তু এখন ছোট ছোট বাচ্চাদের মধ্যেও পলিটিক্স, তারা সেটা পরিবার কি থেকে আমাদের পায়। ছিল না বলছো? কম ছিল দাদা। আমরা বন্ধু বান্ধবরা মারপিটও করেছি, করে আবার এক হয়ে গেছি। এখন আর মারপিট করে ওরা আর এক হয় না, আলাদা হয়ে যায়। তাই এটা হয়, এটা সময়টাও পাল্টেছে না। এত পলিটিক্স তো আমাদের জীবনে ছিলও না আগে। ভাবার চেষ্টা করছি তুমি বলছো আর আমি ভাবার চেষ্টা করছি আমি কারোর সাথে পলিটিক্স বা কেউ আমার সাথে পলিটিক্স করেছে কিনা ছোটবেলা। না, মনে পড়ছে না। মারপিট হতো প্রচুর। প্রচুর আমি মেয়ে, তাও বলছি আমরা প্রচুর মারপিট করেছি। ছেলে মেয়ে ডিভিশন ছিল না আমার ছোটবেলায়। হ্যাঁ, প্রচুর মারপিট হতো। এত ভয় ছিল না, আপনি ভাবুন না, এত ভয় ছিল। আজকে ছেলে মেয়েকে বাড়ির বাইরে বের করতেও আমরা ভয় পাই। আমাদের মা বাবারা কখনো ভয় পেয়েছে? হ্যাঁ, সেটা আরেকটা ইন্টারেস্টিং দিক আমি বলতে পারি। সেটা হচ্ছে যে যখন আমি আর চৈতালি বিয়ে করেছিলাম, তখন আমাদের একটা মানে আমরা দুজনেই একটু, মানে আমরা ঠিক সিপিআইএম নই, কিন্তু আমরা একটু কমিউনিস্ট আর কি। হ্যাঁ, তো যেহেতু কমিউনিস্ট ভাবধারা, সেই কারণে আমরা ওই 7বার ঘোরে টুরে বিয়ে টিয়ে এসব করিনি আমরা। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি কিন্তু কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি। আমিও করিনি যারা এইভাবে। করেছেন তাদের বিয়েতে আমি খুব এনজয় করি, তাদের এই সমস্ত রিচুয়ালসগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু আমরা করিনি আর কি, কোনো কারণে আমাদের হয়তো ভালো লাগেনি করতে। তো আমরা রেজিস্ট্রি করেছিলাম, সিম্পল রেজিস্ট্রি করেছিলাম, আংটি পরিয়েছিলাম, আর দ্যাটস ইট, হয়ে গেছিলো বিয়ে শেষ। তারপরে আর আমার খাওয়ানোর পয়সাও ছিল না, লোকজনকে খাওয়াতে পারিনি। চৈতালির ফ্যামিলির একটু তাও সাউন্ড ছিল, ওরা খাইয়েছিল। আমি তখন বলেছিলাম আমি পারবো না, আমার বাবা মারও পয়সা ছিল না, আমার পয়সা ছিল না। আমরা পরে খাইয়েছিলাম 1 বছর বাদে। যাই হোক, তো তো এখন যেমন দেখি বিয়ে নিয়ে কত রকমের রিচুয়ালস ক্রমাগত বাড়ছে, এবং নতুন ইয়াং জেনারেশনের মধ্যেও হ্যাঁ, এখন তো শুধু বাঙালি মতো বিয়ে হয় না, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রিচুয়ালসের বিয়ে পর করি। রিচুয়ালস। এই 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 সেই এইখানে যাচ্ছে, ওইখানে এই 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 করা, ওই করা, সেই করা। এই দিন মানে 7 দিন আগে থেকে বিয়ে শুরু হয়ে যাচ্ছে, 7 দিন ধরে বিয়ে। মানে এইগুলো তো আমাদের আমি তো ভেবেছিলাম বোধহয় আমরা এগোবো আর কি। আমার তো মনে হচ্ছে, আমি মাঝে মধ্যে ভাবি আমরা কি এগোলাম না পেছোলাম না, ঠিক এগিয়ে গেলাম সত্যি মেন্টালি, মানসিকতার দিক দিয়ে, নাকি মানসিকতার দিক দিয়ে আরও ক্রমাগত পেছোচ্ছি। ওই যে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আগে হয়তো অত ধুমধাম করে হতো না, কিন্তু সেই বিয়েটা টিকে যেত। এখন ধুমধাম করে হয়েও বিয়ে বিয়ে টিকছে টিকছে না না। বলছে। এই হ্যাঁ, এটা একটা পরিবর্তনটা ব্যাপার। হয়েছে। আজকাল যেমন অনেককে আমি জিজ্ঞেসই করতে পারি না ওকে, তো মানে ও কাউকে বলা যে তোমার স্ত্রী কেমন আছেন, কিংবা কোনো মহিলাকে বলা তোমার বর কেমন আছে। কারণ অনেক সময় এরকম হয়েছে, বলতে এরকম নানা রকম মজার ঘটনা ঘটেছে, যে বলার পর দেখেছি তার মুখটা অন্যরকম হয়ে গেছে, মানে একসাথে থাকে না ওরা। তখন আমি খুব বিপদে পড়েছি। আর এগুলো বেশিরভাগই হয় কোনো গ্যাদারিং বা কোনো পার্টিতে গেলে। হ্যাঁ, আর সেখানে আমার স্ত্রী এবং আমার মেয়ে থাকে, আর আমিও বোকার মতো প্রশ্ন করি, এবং আমি অনেকটা আমার বাবার মতো কিছুটা, আমি এরকম বোকা কথা বলি অনেক সময় মাঝে মধ্যে। আর আমার ঠিক তখনই দেখি একটা জোরে একটা পায়ের ওপর কে একটা মানে আমাকে ইয়ে করছে, ট্যাপ করছে, সেটা আমার বউ। আর আমার মেয়ে এরকম করে আমার এখান থেকে ধরে আর কি, পেছন থেকে ধরে এরকম করে আমাকে আমাকে মা এরমভাবে চিমটি কাটতো আগে, এখন মেয়ে কাটে, এরকম করে চিমটিটা কাটতে থাকে। তখন ও আচ্ছা আচ্ছা, চুপ করে চুপ, কথা বেশি হয়ে যাচ্ছে, চলো চলো খেলে খাওয়ার জায়গায় তারপরে আমি একদম পুরো একদম চুপ, আমি আর কোনো কথা কিচ্ছু বলি না, চুপ করে বসে থাকি। এরকম অনেক সময় গন্ডগোল করে ফেলেছি।
কেউ বলতে কেমন আছে দেখি, তারপর পুরো আমি আসলে জানি না, খবর রাখি এত খবর না, রাখা আমার স্ত্রী সম্ভব? রেখেছিলেন, আমার মেয়েও রেখেছিলেন, তারা জানতো, তারা এবার আমি বলে ফেলেছি না, তারপর বিপদে পড়ে গেছি। তারপরে মানে কি করবো তখন বুঝতে পারছি না, মানে ভয়ঙ্কর অবস্থা আর কি, কেলোর কীর্তি মানে। এখনকার দিনে এটা হওয়া স্বাভাবিক। আর ব্যস্ত মানুষ সবসময় তো আপনার পক্ষে সব জায়গায় যাওয়াও না, সম্ভব হয় না, খোঁজ রাখাও সম্ভব হয় না। আমরা তিনি আবার আমারই খুব পরিচিত মানুষ আর কি, তিনি কিন্তু আমার স্ত্রী মেয়ের পরিচিত মানুষ নন। মজার হচ্ছে কথাটা সেটাই, কিন্তু আমার স্ত্রী জানে না, আমার মেয়েও জানে না, আমি জানি না যে ওনাদের আর ওনারা আর একসাথে থাকেন না। সেদিন ভুলে গেছি, এখন কি, বা হয়তো জানতাম ভুলে গেছি, ওর কথা জিজ্ঞেস করে ফেলেছি, এবার সে তো অন্যরকম মুখ হয়ে গেছে তার। খুব বিচ্ছিরি ব্যবস্থা, এরকম একবার দুবার হয়েছে, তিনবার হয়েছে। খুব সাবধান হয়ে যেতে হবে, খুব কিছু সাবধান করার হয়ে যেতে নেই। হবে। আর একটু কম কথা বলতে হবে, থাকবে, এটা এই জেনারেশনে তো সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যত কম কথা বলা যাবে ততই ভালো। ততই ভালো। যেমন চারপাশে সবাই কথা বলতে চিরকালই চায়। আমি খুব তাই ছিলাম। তারপরে এই আমার এই কথা বলার প্রবণতাটা বাড়লো হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে কোভিড, বুঝেছ? এই কোভিডের সময় আমি এই 2 বছর ধরে একটা এমন একটা সময় কাটালাম সবাই আমরা মিলে। ওই সময়টাই এই সামাজিক মাধ্যমের সাথে আমার যোগাযোগ বেশি হলো, নানা রকম ওটিটির সাথে। আমার আজকাল যেমন রাত্রিবেলায় একটা, যত রাত্রেই ফিরি না কেন, একটা ওয়েব সিরিজের একটা এপিসোড না দেখলে মনে হয় যেন জীবনটা আমার বোধহয় বরবাদ হয়ে গেল আর কি। একটা এপিসোড দেখেনি বলে দুজনে মিলে বসে পড়লাম, আমি আর চৈতালি, মানে ঘুমে চোখ ঢুলে আসছে, একটা ছোট এপিসোড দেখে তারপর ঘুমোবো। হ্যাঁ, এই যে প্রবণতা, এইটা সব কোভিডে তৈরি হয়েছে, এই সমস্ত কিছু। আর তারপরেও তুমি দেখবে অনেক মানুষের অনেক পরিবর্তনও হয়েছে, আমারও কিছুটা হয়তো হয়েছে। ওই যে 2 বছর আমি একদম বিচ্ছিন্ন হয়ে গেলাম সারা পৃথিবী থেকে, সমস্ত জগৎ থেকে। কিভাবে সময় কাটতো এই সময়টায়? ওই টিভি দেখতাম আর বই পড়তাম আর ডিপ্রেশনে ভুগতাম, তাতেই তো অনেকটা সময় কেটে যেত ডিপ্রেশনে, যে কি হবে। আর আপনি ডিপ্রেশন, কি সহজেই ডিপ্রেসড হয়ে পড়েন? কে আমি? খুব সহজে। আমাকে এই মুহূর্তে যদি তুমি বলো যে আপনি ডিপ্রেসড হন, আমি ডিপ্রেসড হয়ে যাব। যখন তখন ডিপ্রেশনে পড়ে যাই। আমার নিম্নচাপ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোনো উচ্চচাপের ব্যাপারই নেই। প্রেশারও হাই না এমনিতে আমার, সবই নিম্নচাপের দিকে। আমি যে কোনো সময় ডিপ্রেস, আমি একজন ডিপ্রেসড মানুষ, বাট আই লাভ মাই ডিপ্রেশন। ডিপ্রেশন থেকেই তো সব কিছু জন্মেছে। এত গান তৈরি করলাম, এত গান গাইলাম, এত দুঃখের প্রেমের গান গাইলাম, ডিপ্রেশন থেকেই তো। যদি না থাকতো গাইতে পারতাম? তাহলে এটা সেই দুঃখ বিলাস। সেটাও আছে। এটা তো তুমি আমার বউয়ের কথা বললে, এ তো আমাকে চিরকাল সে একটা দুঃখ বিলাসী বলেই ডাকে। আমি তো দুঃখ না থাকলেও দুঃখ খুঁজে বেড়াই, একটু কোথা থেকে দুঃখ, এদিকে ওদিক থেকে একদম দুঃখ নেই, কোনোই দুঃখ নেই, তাহলে কি করে বাঁচবো? একটা দুঃখ চাই বলে, অন্তত কিছু তো চাই। এই একটা দুঃখ পেয়েছি, এইটা তো আমার নেই, ওটা ওর আছে ভেবে আমার সব জীবন শেষ হয়ে, এই যে চৈতালিদির তো প্রচন্ড চাপ। আমাকে সহ্য করছে 28 বছর। নট এ ম্যাটার অফ জোক। আমার মতো একটা লোকের সাথে থাকা, একজন মানুষের পক্ষে আরেকজন মানুষের পক্ষে বিশাল ক্যালিবার। আমি তো মানে ওকে সবসময় স্যালুট করি। অ্যাকচুয়ালি সেটা আমার মেয়েও বলে যে তুমি এখনো ডিভোর্স করছো না বাবাকে। তো ও মা, চৈতালি বলে না, আর ও কি করবে, ও একদম শেষ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে, প্লিজ ডিভোর্স হিম বলে বেরিয়ে চলে যাবে, রেগে মেগে বেরিয়ে চলে যাবে। তো আমি বলি তুমি তুমি কিন্তু আমার ডিভোর্স করো না, আমি মরে যাবো। না না, করবো না। এটাই সম্পর্ক, তাই না? বলুন তো। এই ব্যাপারটা আজকে ধরুন আপনাদের মধ্যে এতটা ভিজিবল, আপনাদের মা বাবার ক্ষেত্রে অতটা ছিল না, ছিল কিন্তু না, ভেতরে ভেতরে ব্যাপারটা হয়তো একই রকম ছিল, তাই হয়তো, ডিপেন্ডেন্সি। হয়তো ছিল, হয়তো ছিল, মেবি। বাট আমাদের একটা খুব সহজ ব্যাপার কি জানো, যেটা হচ্ছে আমাদের এই তিনজনের মধ্যে কেমিস্ট্রির মধ্যে, আমার মেয়ে এবং স্ত্রী, যখন মেয়ে ছিল না তখন আমি আমি এবং আমার স্ত্রী, উই আর ভেরি গুড ফ্রেন্ড। খুব জরুরি। হ্যাঁ, আমরা খুব বন্ধুত্বটা খুব প্রবল, এবং
আমি যখন তখন ওর পেছনে লাগতে পারি, এবং ও যখন তখন সেই পেছনে লাগার জন্য আমাকে উল্টে উল্টে ঘুষিও মারতে পারে। হ্যাঁ, এবং ও আমার যখন তখন পেছনে লাগতে পারে, কিন্তু আমি যখন তখন ঘুরে উল্টে ওকে ঘুষি মারতে পারি না। এটাই হয়। এটাই হয় আর কি। তো এই বন্ধুত্বটা আমাদের আছে। এই রুলটা সমস্ত হাজবেন্ড ওয়াইফের মধ্যে আছে যাদের ম্যারেজ সাকসেসফুল। একদম, মানে আপনি মার খেতে পারেন, আপনার মারার অধিকার নেই। মার খাওয়ার জন্য আমি রেডি আছি। একবার তো এরকম হয়েছিল যে তখন আমাদের সবাই বিয়ে হয়েছে, মানে আমাদের বিয়ের দ্বিতীয় বছর। কি করতে, ও কোথাও থেকে কোনো একটা বিয়ে বাড়ি থেকে ফিরছি, এই সিঁড়ি দিয়ে উঠছি, শ্যামবাজারে থাকতাম তখন। এবার কিছুই না, আমার মা সামনে, বাবা তারপরে, চৈতালি, তারপর আমি, আমার শেষে দরজাটা বন্ধ করে আমি জাস্ট এখানটা একটা এরকম করে চিমটি কেটেছিলাম, আর সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের সিঁড়িগুলো এত উঁচু উঁচু সিঁড়ি আর কি। জাস্ট আমি ক্রিকেট খেলতাম বলে, আর আমি ত্রিদীপ বলে এটা ছেলে ছেলে ভয়ঙ্কর বাউন্সার করতেও আমি ডাক করতে জানতাম বলে, উল্টা একটা ঘুষি চালিয়েছিল বস। ওই ঘুষি যদি আমি খেতাম আজকে এখানে বসে থাকতাম না, সিরিয়াসলি মারা যেতাম। ডাক করে গেছিলাম, পুরো হাতটা কিং করে বেরিয়ে চলে, শিক করে বেরিয়ে চলে গেল। আর ওটা যদি আমার মুখে লাগতো, ওই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 17, 18 প্রায় তলা উঠে পা উঠে গেছি, ওইখানে নিচে গড়িয়ে পড়তাম, পড়ে। কোথায় শেষ হয়ে যেত সব, সব শেষ হয়ে যেত, সব শেষ হয়ে যেত। এটাই ব্যালেন্সিং ফ্যাক্টর। মানে আপনি এই যে ও আপনার ও বাবার ব্যালেন্স, মতন বাবার ওই মতন ব্যালেন্সিং করেন, ফ্যাক্টরটা ওই ডাক করার ক্ষেত্রেও দেখিয়েছিলাম আমি। দুদিক থেকে ব্যালেন্স। দাদা, যখন কোভিডের টাইমে আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেন, কিছু অনভিপ্রেত ঘটনাও ঘটে হ্যাঁ, এবং সেটা নিয়ে আপনাকে। অনভিপ্রেত ঘটনা ওর তার আগেও ঘটেছে, একবার দুবার একটা টেলিভিশন চ্যানেলেও ঘটেছিল। আচ্ছা। হ্যাঁ, তো অনভিপ্রেত ঘটনা ঘটানোর জন্য আমি আহ, দুঃখিত, এবং আমার তরফ থেকে দুঃখিত। আমাকে যারা, আমার সাথে যারা এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছেন, বা তারা অবশ্য মনে করেন না, নিশ্চয়ই মনে করেন না, তারা ভাবেন বেশ করেছি। যারা অন্যরা ভাবছেন, যারা মনে করছেন, তা আমি বলি যে আমি তাদেরকে অত্যন্ত ক্ষমার চোখে দেখি। এবং একটা জিনিস আমি বুঝেছি, সেটা হচ্ছে যে, আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, সামাজিক মাধ্যম এমন একটা জায়গা, মানুষ তৈরি করে, জুকারবার্গ তৈরি করে দিয়েছেন, ফেসবুক বা তৈরি করে দিয়েছে, যে তুমি এখন যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই বলতে পারো, যা খুশি তাই করতে পারো। হ্যাঁ, তো সেটা যখন হয়ে গেছে, সেটা যখন আমরা সবাই জানি, আমার হাতে যদি কেউ বন্দুক তুলেই দেয় যে তুমি গুলি করো, এবং তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি তুমি গুলি করে খুন করে বেরিয়ে চলে যাবে, কিন্তু তুমি ধরা পড়বে না, তাহলে আমি কেন করবো না? না, একটা লিমিটেশন তো কোথাও আসা উচিত। কোথায় কে 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 লিমিটেশন মেনেছে? সারা পৃথিবীতে কি কোনো এরকম লিমিটেশন মানা হয়েছে? আজকে তুমি ভাবো তো, যখন এসব সোশ্যাল মিডিয়া আসেনি, যখন হয়নি, তখন কি ক্রাইম হয়নি? সে তো হয়েইছে। ক্রাইম হয়নি? ক্রাইম তো হয়েইছে। এটা আর একটা কাইন্ড অফ এ ক্রাইম, যে ক্রাইমটার জন্য তুমি কাউকে অ্যারেস্ট করতে পারছো না। আমাদের এখানকার কোনো এই যে কি ল, এটাকে কি বলে, আমাদের ডিজিটাল ল না কি কি বলে, আহ, সে সেটা অত স্ট্রং নয় যে তুমি তাকে কিছু করতে পারবে আর কি। আমি দেখেছি, কারণ আমি কোনো কমপ্লেন করে খুব একটা লাভটাভ হয় না আর কি। সুতরাং সাইবার সেল। না, কিচ্ছু হয় না, এটা আমি নিজেও তার প্রমাণ। আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে যা পারে বলতে পারে। আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনি গালি খাবেন। একদম। সুতরাং আমি আজকাল এখন যেমন দেখি, মানে এখনো তো মাঝে মধ্যে আমাকে গালাগালি খেতে হয়, খাই। আর এখন না খেলেই বরঞ্চ একটু মন খারাপ হয়ে যায়, যে কেউ একটা করলো না গালাগালি, ইস কী তাহলে পোস্ট করলাম। আহ, তো হঠাৎ করে কেউ ওটা করলে কি যে মনে আনন্দ হয়, আমি যারা দেখছেন তাদের বলি আর কি। তাই মানে আপনাদের আশাতেই আমি বসে থাকি, একটা দুটো কিস্তি করবেন, না হলে আমারও মনটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। তো তো সেই গালাগালিগুলো দেখে আমার এত হাসি পায়, এবং এত ইন্টারেস্টিং লাগে, কারণ খুব ইনোভেটিভ গালাগালিও দেন অনেকে, কত রকমের, সেগুলো বলতে পারবো না। মানে সে আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমার নিজেরকে নিয়ে,
নানা রকম গালাগালি আমি শুনেছি, এত ইন্টারেস্টিং সব গালাগালি। ছোটোবেলায় আমরাও বন্ধুবান্ধবদের মধ্যে, আমি যারা দেখছেন তাদের বলছি, আমরা বন্ধুবান্ধবদের মধ্যে আমরা প্রচুর গালাগালি খিস্তি করেছি। সত্যি মাইরি আপনাদের কাছ থেকে যদি এই ইনফরমেশনগুলো পেতাম তখন, এই যে কত উপকারে লাগতো, কত ইনোভেটিভ গালাগালি দিতে পারতাম। কিন্তু গালাগালি দেবেন প্লিজ আমাকে, প্লিজ দেবেন, কারণ আমি 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 ওয়েট করে থাকি আপনাদের আমার কমেন্টসে, কখন একটা অনেকক্ষণ ভালো 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 দুর্দান্ত দুর্দান্ত, সারাক্ষণ ভালো ভালো দুর্দান্ত শুনে ক্লান্ত হয়ে যাই, একটা গালাগালি নেই। তারপরে যখন আপনাদের দেখতে পাই মনে হয় যেন উফ, আই হ্যাভ এ লাইফ। আমি আপনার কথা শুনে ফিল করতে পারছি মানে কতটা মানুষের বিরক্ত হয়ে গেলে না না, সেই ভালোই লাগে, জায়গা আমার থেকে সিরিয়াসলি এই আমার খুব কথাগুলো মজা আসতে লাগে, পারে। ইন্টারেস্টিং লাগে। না কিন্তু মানে পরিবারের লোককেও তো সাফার করতে হয়, আমরা যখন এইটা সাফার খুব করি খারাপ, ঠিক আছে, এটা খুব খারাপ। পরিবার আমার ইনভলভ হয়ে গেলে মেয়ে খুব সাফার মুশকিল। করেছে। আমার স্ত্রী খুব স্ট্রং, শি ইজ ভেরি স্ট্রং ওয়ান, ওর কেয়ার করে না এগুলোকে। খারাপ লেগেছে ওর জড়িয়ে, কিন্তু ও সব পাত্তা দেয় না খুব একটা। আমি ওর থেকে অনেক বেশি দুর্বল, ও আমার থেকে অনেক বেশি স্ট্রং। কিন্তু আমার মেয়ে, ও দেখায় খুব স্ট্রং, কিন্তু আমি জানি ও খুব কষ্ট পেয়েছে, এবং সেটা ওর নানা রকম অ্যাক্টিভিটি মানে নানা রকম ঘটনায় পরবর্তীকালে, এই যে আমাকে সারাক্ষণও বলে তুমি কম কথা বলবে, সেটা শুধুমাত্র আমি মানে ইয়ার্কির ছলে ভুল কথা বলছি বলে নয়, হয়তো ও হয়তো এই জন্যই বলে যে আমি যাতে আবার অন্য কোনো রকম এমন কোনো মন্তব্য করে না বসি যার জন্য ওই রকম আর কোনো ঘটনা ঘটে, সেই ভয় জন্য ধরে হয়তো। গেছে মনে। হ্যাঁ, এই জন্য ও সবসময় বলে কম কথা বলবে। ছোট তো তখন, তো আরো অনেক ছোট। হ্যাঁ, সেইটা তো ওর মনে খারাপ লাগা হয়েছে। ইনফ্যাক্ট যাকে নিয়ে এই ঘটনা ঘটেছিল আমরা তিনজনেই, ইনফ্যাক্ট আমার স্ত্রী সবচেয়ে বেশি, তারপর আমি, এবং তারপর আমার মেয়ে, আমরা তিনজনই তার গানের খুব ভক্ত। হ্যাঁ, ভীষণ ভক্ত। উই আর ভেরি ফ্যান অফ কে কে। এখন এটাকে তোমরা ট্যাগলাইন করে ফেলতে পারো, এটা ঘটনা আর কি। আমরা সারাক্ষণ ওনার গান শুনতাম রেডিওতে, এবং আমাদের সিডি ছিল তখন, সিডি প্লেয়ার, এবং সিডি প্লেয়ারে আমরা প্রচুর শুনতাম। কারণ ওরকম স্ট্রেট ভয়েসের সিঙ্গার আমাদের কিশোর কুমারের পর একদম স্ট্রেট নোটে স্ট্রেট লাগানো আমরা খুব কম পেয়েছি। হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, এই ধরনের গায়কি, এই গায়কিগুলো, এই ধরনের যে গায়কি আর স্ট্রেট নোট লাগানো আর কি, কোনো রকমের কারুকার্য ছাড়া, সেটা ওনার ছিল। তো এখন যখন রেডিওতে হঠাৎ করে আমরা কোথাও যাচ্ছি, হয়তো ওনার গান যদি বেজে ওঠে, তখনই দেখি পেছন থেকে রিমোট দিয়ে চ্যানেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ভাবি কেন চ্যানেলটা চেঞ্জ হচ্ছে, তখন দেখি মহুল পছন্দ করছে না, কারণ ওর ভালো লাগে না শুনতে ওনার গান। তো সেটা আমার কাছে একটা খুব খারাপ লাগা, কারণ আমরা সবাই ওনার খুব ভক্ত, এবং আমি জানি মহুলও খুব ইজ এ গ্রেট ফ্যান অফ কে কে। এমন কিছু গান আছে আমরা তিনজনে যখন বসে, এগুলো কোনোদিন বলিনি কোথাও, বলছি আর কি। আমরা তিনজনে মিলে অনেক গান বাজনা করি বসে বসে। হ্যাঁ, মানে আমি পিয়ানো বাজাই, মহুল তখন, এখন ইকুয়েলেটা খারাপ বাজায়, তখন ভালো বাজাতো, প্র্যাকটিস করে না বলে এখন ভালো বাজাতে পারে না। তো আমরা অনিন্দ্য বোস শহরের, চন্দ্রবিন্দু, সুমনদা, কে কে, শান, মোহিত চৌহান, এদের গান গাইতাম সারাক্ষণ। আমার গান গাওয়া হতো না, বা হয়তো রবীন্দ্রনাথের গান আসতো, যেহেতু মহুল দোলনায় পড়তো, দোলনাতে খুব রবীন্দ্রনাথের চর্চা হয় বেশি। তো তারপরে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর এমন একটা, শুধু এই একটা বিষয়ে, এটা একটা আর অদ্ভুত আমার একটা খারাপ লাগা হয় যে অ্যাকচুয়ালি আমি তো যেটা বলতে চাইছিলাম সেটা অন্য জিনিস, আমি এক্সপ্লেন করতে চাই না। না না, দরকারও নেই দাদা। হ্যাঁ, সেটা অন্য কথা, কিন্তু এটার জন্য আমি একজন বা দুজন মানুষের কাছ থেকে একজন 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 অসাধারণ একজন আর্টিস্টকে সরিয়ে দিলাম। সেটা হয়তো নয় দাদা, ওরা হয়তো ভাবে আপনার খারাপ লাগবে, আমার তো লাগে না। আই লাইক কে কে, কিন্তু আমি তো ওরা কে কে তো গান পছন্দ করি, পরিবার আমি তো আমার প্লে লিস্টেই কে কে রয়েছে সারাক্ষণ।
চৈতালির হয় না, চৈতালিও খুব পছন্দ করে। চৈতালি ওয়ান অফ দ্য ফেভারিট সং হচ্ছে কাইটসের দিল কিউ এ মেরা শোর করে। আমরা সারাক্ষণ শুনতাম, ওখানে আমরা চৈতালিকে বলতাম চৈতালি পাগল হয়ে যাচ্ছি, কতবার শুনবে এই গানটা, এরকম দারুণ লাগে। তো ওর ভীষণ ভালো লাগতো আর কি। আসলে মেয়ে তো কোথাও হয়তো ভাবে যে বাবার যদি খারাপ লাগে, হয়তো না, সেটাই কারণ। ওটা হয় না, ওকে বুঝিয়েছি, ওরই খারাপ লাগে, ওর রাগ হয়ে যায়, ওর মনে পড়ে যায় ওই ঘটনা, ওই সময়গুলো। তো সেইগুলোর জন্য আমার খুব রিপেন্টেন্স হয়। আর আরও রিপেন্টেন্স হয় এটা ভেবে যে আহ, ওই সময়টায় যে সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টসগুলো এসছে, সেখানে আমার মেয়ে এবং আমার স্ত্রীকে এবং আমার মৃত বাবা মাকে যেভাবে অপমান করা হয়েছে, তো ভীষণ কষ্ট পেয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিল। সেটাও কিছুতেই সহ্য করতে পারেনি। তো সুতরাং সেজন্য আমাকেও দায়ী করে, মানে দায়ী করে বলবো না, ও আমাকে মনে করে যে আমি এটা তো আই ইনিশিয়েটেড ইট, আমি শুরু করেছিলাম তো আমি। না, পুরো ব্যাপারটা না হ্যাঁ, কোইন্সিডেন্স ছিল দাদা। এনিওয়ে সেটা কি ছিল, কি হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু ঘটনাটা হচ্ছে সেটার জন্য আমার রিপেন্টেন্স হয়। আমার মনেই হয় যে আমার সত্যিই মনে হয় যে আমি একটু বেশি কথা বলছি, বেশি কথা বলে ফেলি, বেশি কথা কি দরকার ছিল? প্রথমত আমার সোশ্যাল মিডিয়া আসারই বা কি প্রয়োজন ছিল? কি দরকার ছিল এত কথা বলার? মানে কার জন্যই বা বলতে গেছিলাম? তারা কি আমার কেউ পাশে ছিল নাকি? এই প্রশ্নটা বড় হ্যাঁ, প্রশ্ন দাদা, সত্যি যাদের হয়ে আপনি বললেন তাদেরকে পাশে পেয়েছিলেন? না, কেউ না। ১ জন ২ জন ছাড়া। নসিদার কথা বলবো। হি অলওয়েজ, অলওয়েজ নসিদা আমার সাথে সবসময়, যখনই কোনো বিপদে পড়েছি আর স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছি, নসিদা অলওয়েজ। নচিদা ছিল, কিছুটা রূপম ছিল, কিছুটা সিধু ছিল, কিছুটা অনিন্দ ছিল, আর কেউ না। কিছুটা না, এই মোটামুটি। দাদা, আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে কথা না, বলতে মন বলতে? খারাপ হয়নি, আমি জাস্ট শেয়ার করলাম তোমার সাথে সেই সময়টা। আমার মন খারাপ হয় ওই কারণেই যে আমার মেয়ের যখন মন খারাপ হয়, বাবা হিসেবে মন খারাপ তো হবেই। এই স্বাভাবিক। আমরা একটু অন্য টপিকে চলে যাই। Sure. এই যে বড় পর্দায় মানে এ তুমি কেমন তুমি থেকে এই সমস্ত মানে আমাদের প্রিয় প্রিয় এক একটা গান, এই সৃষ্টিগুলোর পেছনের কি রহস্য? এই তুমি কেমন তুমি তো সুমনদা তৈরি করেছিলেন, আগে উনি গাইতেন? গাইতেন। হি ইজ, সুমনদাকে আমি একদম ভগবানের মতো দেখি। হ্যাঁ, আমার এখনো মনে হয়, বলতে কোনো বাধা নেই, কবি সুমনের মূল্যায়ন এখনো বাঙালি করে উঠতে পারিনি। হয়তো পারবে কোনোদিন, হয়তো পারবে, কবে? হবে, হয়তো হবে, কোনোদিন হবে, এখনো হয়নি। উনি উনি যেভাবে উনি উনি একজন সঙ্গীতের পেইন্টার, চিত্রকর, সঙ্গীত নিয়ে ছবি আঁকেন আর কি। ওভাবে কেউ লিখতেও পারবে না, ওভাবে কেউ বাংলা গান নিয়ে, ইভেন ওনার জ্ঞান, ওনার ওনার শিক্ষা, শুধুমাত্র ওনার সাথে 5 মিনিট সময় কাটালেই একটা অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, সেটা কথা নয়। এখন সুমনদার তৈরি করা গান, এবং এই গান যখন আমি গেয়েছি, তখন আমার মনে আমি সুমনদার ফ্যান। তো ধরা যাক আমার একজন কেউ ফ্যান, বা ধরা যাক তোমার একজন কেউ ফ্যান, সে হঠাৎ করে সুযোগ পেল অনেক দিন বাদে তোমার সাথে একসাথে তোমারই একটা কিছু সৃষ্টিতে কাজ করার, যে অনুভূতি হওয়া উচিত, সেই অনুভূতি আমার হয়েছে। যে যাকে আমি গুরু, যাকে আমি আইডলাইজড করে এসেছি সারা জীবন ধরে, সেই লোকটার গান গাইছি, সে আমাকে দিয়ে গাওয়াচ্ছে। সুতরাং এটা অন্য যে কোনো গান গাওয়ার থেকে একদম অন্য আলাদা অনুভূতি ছিল। রাষ্ট্রপতি পুরস্কার? রাষ্ট্রপতি পুরস্কারও ভীষণই সম্মানের, বিশেষত প্রণব বাবুর কাছ থেকে পাওয়া। এবং সবচেয়ে বড় কথা, তার আগে কিন্তু আমি জানি না, যে আমি শিওর নই, নিশ্চিত নই, তবে আমার ধারণা যে রা- রাষ্ট্রপতি পুরস্কার প্রদানের সময় যে সঙ্গীত শিল্পী বা যিনি গায়ক অ্যাওয়ার্ড পেয়েছেন, তার পারফরমেন্সের কোনো প্রক্রিয়া আগে রাস- থাকতো না, ছিল না। এটা বোধহয় প্রণববাবু নয় সুমনদাকে, নয় আমাকে, নয় বাংলা গানকে খুব পছন্দ করেন বলে এটাকে উনি জোর করে করিয়েছিলেন। হুম। তো সুতরাং এটা একটা আলাদা পাওয়া, ওখানে পারফর্ম করা আর প্রণববাবুর কাছ থেকে নেওয়া, এটা অসাধারণ অনুভূতি, একেবারেই অনন্য অনুভূতি, একেবারেই এটা আমি
এটা অন্য যে কোনো অ্যাওয়ার্ডের থেকে যে রাষ্ট্রীয় পুরস্কার আলাদা হয়, সেটা সেই মুহূর্তে ওই বিজ্ঞান ভবনে ঢোকার সময়, ঢোকা থেকে শুরু করেই তখনই তোমার শরীরে এবং তোমার মনে তুমি বুঝতে পারবে, ওটা তুমি এক্সপ্রেস করতে পারবে না, ওটা অন্য অ্যাওয়ার্ড সম্ভব ফাংশন নয় থেকে বলা। একদম আলাদা। কিছুই জাঁকজমক নেই, কিন্তু প্রচুর নৃত্য, প্রচুর আলো, প্রচুর নাচ, প্রচুর কিচ্ছু নেই। ভেরি খুব নিয়ম মেনে চলতে তোমাকে। তার আগের দিন রিহার্সাল হয়েছিল প্রোটোকলের, এরমভাবে উঠতে হবে, এরমভাবে যেতে হবে, এরমভাবে এখানে উঠতে হবে, এইখানে ক্যামেরাম্যানরা থাকবে, ক্যামেরাম্যানদেরকে এইখানে তোমাকে ঘুরে এরম করতে হবে, করে আবার এরমভাবে নেবে, ওইরমভাবে হেঁটে হেঁটে ওইখান দিয়েই তোমাকে আবার এরমভাবে এসে এখানে এসে বসতে হবে। এটা আমাদের রিহার্সাল করতে পুরো হয়েছিল, প্রোটোকল মেনটেন করতে হবে। রিহার্সাল করতে হয়েছিল। এই প্রোটোকল না মেনটেন করলে কিন্তু আমাকে বের করে দেবে। মানে একজন আসবেন, তিনি এরকম টক করে ধরে আমাকে এরকম বের করে দেবেন। হ্যাঁ, তো নিয়ম অ্যাপ্রোচ করে একদম বসে আছি চুপ, আমরা মানে এরমভাবে বসে আছি, কোনো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি বলেই তোমার মনে হবে না আমি যেন একটা কোনো মিটিংয়ে এসেছি, কিন্তু এটা অন্য অনুভূতি। একদমই এটা মনে হয় যেন একটা কিছু একটা প্রাইড। আই হ্যাভ ডান সামথিং, কিছু একটা করেছি। তো যাই হোক, সেটা একটা ভীষণই ভালো অনুভূতি। যদিও সেই রাষ্ট্রীয় পুরস্কারের পর অদ্ভুতভাবে আমি দেখলাম এখানে আসার পর, আমি যে উন্মাদনাটা এখানকার মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, এখানকার মিডিয়ার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, সেটা কোনোটাই হয়নি। আমরা আসলে মানুষ থাকতে তাকে সম্মান দিতে হয়তো জানি হ্যাঁ, না। এটা তো ঘটনা, এটা তো ঘটনা। মৃত্যুর পরে সম্মান অনেক বেশি পাওয়া যায়, কিন্তু কবে মরবো সে তখন বলা মুশকিল। আর সেটা দেখতেও পায় না সেই এটা লোকটা, কোনো ভাবো। কথা না। এটাও বড় বিচ্ছিরি ব্যাপার, যদি দেখতেও পেতো যে হ্যাঁ মৃত্যু, আমি মরে গেছি দেখেছো, আমার কত সম্মান করছে, ও মা, কিন্তু আমি তো বুঝতেও পারবো না, আমার তো বড্ড কোনো খারাপ অস্তিত্বই লাগা থাকবে না। থেকে এই কথাগুলো আসে, মানে এটা ঘটনা, এটা ঘটনাই, এটা ঘটনাই, এটা একদমই সত্যি কথা। কারণ সত্যি আমাদের নিয়ে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পর কিছুই হয়, কোনো মিডিয়াতে কিছুই হয়নি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অনুষ্ঠানে যখন আমার নামে অ্যানাউন্স করে, প্রোগ্রাম করতে যাই যখন, তখন বলে যে এই আপনাদের সামনে আসছেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রূপঙ্কর বাগচি, সেইটা শুনি আর কি, এছাড়া আর কিছু আলাদা অনুভূতি নেই। এবং আপনার তো তারপর আরো অনেক ভালো ভালো কাজ করার কথা ছিল। অনেক ভালো কাজ আমি পাইনি, অনেক ভালো কাজ করার সুযোগ আমাকে দেওয়া হয়নি। সেটা কেন পাইনি সেটা বলতে পারবো না, যে আমি সেটা, যারা কম্পোজার বা যারা ছবিতে কাজ করেন নিয়মিত তারা জানেন। কিন্তু কিছু কিছু করেওছি, কিছু না না, সে করেওছি। তো ডেফিনেটলি আমাদের বহু প্রিয় গান আছে, হ্যাঁ, কিছু কিন্তু আরো করেওছি। অনেক বেশি আপনাকে ইউজ করা যেত, যেখানে বাইরে থেকে সিঙ্গার এনে গাওয়ানো হয় সেখানে আপনি আছেন, আপনার মতন একজন সিঙ্গার আছে। কি আর এইসব ভেবে কোনো লাভ নেই, যা আছে আছে আছে। বাইরে এখন কিছু কিছু জিনিস হয়তো আহ, অনেক কিছু লজিস্টিক, অনেক 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 লজিস্টিক্যাল ব্যাপার থাকে, মানুষের চাহিদা থাকে, চাওয়া থাকে। হ্যাঁ, সুতরাং এখন একজন আমি কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটলো যে আমি একটা প্রজেক্টে একটা গান গাইলাম। আহ, যিনি কম্পোজ করেছেন গানটা, যে ছেলেটি, আর যে ডিরেক্টর ছবির, তার খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, চলে গেলাম। পরের দিন দুপুরবেলা আমায় ফোন করলেন যিনি কম্পোজ করেছেন, তিনি ফোন করলেন আরেকবার গাইতে হবে। কেন? বললে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের তো ভালোই লেগেছে। তাহলে আবার কার জন্য? তো ডিরেক্টরের ভালো লেগেছে, মিউজিক ডিরেক্টরের ভালো লেগেছে, তাহলে আবার কার জন্য গাইতে হয়? না, প্রডিউসার বলছেন, আর আমাদের একটা ক্রিয়েটিভ টিম আছেন। ক্রিয়েটিভ টিমে কারা রয়েছে? না, ওই প্রডিউসারেরই ভাগ, মাস্তুতো ভাই, তাদেরকে নিয়ে একটা ক্রিয়েটিভ টিম হয়েছে। আচ্ছা আচ্ছা, তারা কি বলে? না, তাদের মনে হচ্ছে আর একটু যদি এরম করলে এরম, এইখানটা যদি একটু এরম হলে এরম হতো। তোমাদের কি মনে হচ্ছে? না, আমাদের মনে হয় না। তাহলে আমি কারণ গাইবো না। প্লিজ গিয়ে বিপদে পড়ে যাবো। যাই হোক, গিয়ে দিলাম। বললাম তাদেরকে তাহলে ডাকো, তারা যেরম যেরম বলবেন সেরম সেরম করে গিয়ে দেবো। তো সুতরাং এখন এটা না, অনেক কিছু কারণ, অনেক কিছু ভেতরে থাকে, সোজা নয় সব কিছু ব্যাপার। তবে একটা জায়গা দাদা, এখন নিজের মতো ক্রিয়েট করার স্পেসটা রয়েছে, আপনি হ্যাঁ, নিজের মতন করে ক্রিয়েট করতে পারবেন, সেই হ্যাঁ, জায়গাটা আছে। সেই জায়গাটা রয়েছে, সেটা রয়েছে। তুমি যা করতে পারো আর কি। এই জন্য খারাপও হচ্ছে, এই জন্য আবার খারাপও হচ্ছে অনেক, আহ, অনেক ভালো জিনিসও হচ্ছে। এবং এটা একটা সত্যি বড় পাওয়া। এটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার বা এটা ডিজিটালাইজেশনের একটা পজিটিভ দিক। আমরা যদি শুধু এই পজিটিভটা নিতে পারতাম, আমরা খুব লাভবান হতাম। হয় না, কোনো জিনিসেরই না শুধুমাত্র পজিটিভ দিক হয় না, সব কিছুরই একটা
মানে ভালো পজিটিভ মন্দ নেগেটিভ মিলিয়ে। ভালো মন্দ নিয়েই থাকে এবং মন্দের প্রতি আকর্ষণ বেশি বাড়ে আর কি, মন্দ হতে ইচ্ছে করে হিউম্যান বেশি। সাইকোলজি। হিউম্যান সাইকোলজি, মন্দ করতে বা হতে বেশি মানুষের ভালো লাগে ভালোর থেকে। না, আপনি ভালো থাকুন, ভালো ভালো গান আমাদের দিন উপহার আবারও। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তুমিও ভালো অপেক্ষায় থেকো। থাকবো। প্রচুর কথা বাকি থাকলো দাদা। আবার ডাকো, আবার আসো। আপনার হাতে সময় থাকলে আমরা আবার বসবো একদম একসঙ্গে। শিওর শিওর, অনেক ধন্যবাদ। অনেক থ্যাংক ধন্যবাদ ইউ তোমাকে। সো মাচ। থ্যাংক ইউ।